আচ্ছা, তো আমরা এখন ঢুকবো হচ্ছে আমাদের ওয়ার্কশপের সেকেন্ড ফেজে। তো এই সেকেন্ড ফেজটা হচ্ছে আমরা একদম পুরো 7P অফ কমার্শিয়ালাইজেশন অফ আ প্রোডাক্ট অর আ সার্ভিস, এই জায়গাটাতে আমরা ঢুকবো। আচ্ছা, তো এইখানেও আমরা একদম 7টা ধাপে দেখবো যে কিভাবে একটা প্রোডাক্ট থেকে একদম সেটা সেলসের পর্যন্ত যে মানে এরকম 7টা ধাপ আছে, সেই 7টা ধাপগুলো কি এবং আমরা আমাদের যে প্রোডাক্ট বা সার্ভিসগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে আমরা কোথায় এই জিনিসগুলো কিভাবে কাজ করব। সো এইটা হচ্ছে বিষয়। তো আমরা এখানেও একটা অ্যাক্টিভিটি রাখবো, মার্কেটিয়ার। তো এখন এইটাতে যাওয়ার আগে যখনই আমরা নতুন একটা প্রোডাক্ট, নতুন একটা কোর্স, নতুন একটা জিনিস আমরা শুরু করতে যাচ্ছি, আমাদের প্রথমে যে ওভারআর্চিং গাইডলাইনটা থাকতে হবে মাথার মধ্যে, সেটা হচ্ছে ভাই এই আমার এই ব্র্যান্ডটার ব্র্যান্ড আর্কিটাইপ কি। গুফি ব্র্যান্ড আর্কিটাইপ হচ্ছে আগে আমরা মাথায় না রেখে আমরা যদি এই 7P অফ কমার্শিয়ালাইজেশন, এই যে 7P অফ কমার্শিয়ালাইজেশন যে একটা প্রোডাক্ট বা একটা কোর্স থেকে এটাকে তৈরি করা থেকে আইডিয়া থেকে চিন্তা করে মার্কেটে ছাড়তেছি, সেল করা শুরু করছি, এই যে 7টা ধাপ আছে, এই 7টা ধাপের প্রত্যেকটা ধাপে আমাদের যেটা মাথায় রাখতে হবে অ্যাজ এ গাইডিং প্রিন্সিপাল, সেটা হইতেছে আমাদের ব্র্যান্ড আর্কিটেক্ট, হু উই আর। সো এবং তাহলে আমাদের বিহেভিয়ার এবং ডিসিশন মেকিং এবং চয়েস অফ কমিউনিকেশন, চয়েস অফ ল্যাঙ্গুয়েজ, চয়েস অফ প্যাকেজিং, পজিশনিং, সব কিছুতে আমাদের এই ব্র্যান্ড আর্কিটেক্ট মাথায় রাখতে হবে। কারণ গুফি ম্যাজিশিয়ান ব্র্যান্ড, কিডস টাইম ক্রিয়েটর ব্র্যান্ড। গুফি আর কিডস টাইম তাহলে একই কাজ করবে অলমোস্ট, সে খালি কোর্স করতে, সে খালি প্রোডাক্ট বানাচ্ছে, কিন্তু দুইজন দুই ধরনের। তার মানে ফান্ডামেন্টালি দুই ধরনের, দুইজনের কমিউনিকেশন, পজিশনিং অনেক কিছুই ডিফারেন্ট। টোকোমোকো কেয়ার গিভার, টিচার্স টাইম সেইজ। সো তার মানে একজন, আমরা যখন বসছি এখানে আলোচনায় বা যে কেউ করতে যাবে এই ধরনের জিনিস, সে যদি নট শিওর থাকে যে তার ব্র্যান্ড আর্কিটাইপ কি, তাহলে এই জিনিস কাজ করবে না। ব্র্যান্ড আর্কিটেক্ট কি জিনিস এটা যারা জানে না, সেটার জন্য আমরা আলাদা মানে লার্নিং আছে, সেখান থেকে ওটা আমরা দেখে নিব। কিন্তু এইটা আমাদের গাইডিং প্রিন্সিপাল, আমাদের ব্র্যান্ড আর্কিটেক্ট। আচ্ছা, তো এখন ওইটাকে আমরা মাথায় নিয়ে যখন এই কমার্শিয়ালাইজেশনে তাহলে আলাদা মানে গুফি আলাদা দিছে, আমরা লাইট ফুডটা যদি করতে সেই ক্ষেত্রে ওইটা কোনটা, এখন ওইটা আমরা ঠিকমতো ডিসাইড করি যে লাইটের উপর আর্কিটেক্ট কি হবে। বাট স্কিল সেটটা আমরা মোটামুটি আমরা ডিসাইড করে ফেলছি যে ইজ গোনা বি হিরো। হিরো ব্র্যান্ড 70% হিরো, 70 to 80% হিরো, বাকিটা হচ্ছে ম্যাজিশিয়ান। সো গুফি যেরকম ম্যাজিশিয়ান 80%, হিরো কম, মাঝে মাঝে হিরোইজম দেখাবে। হিরোইজম টাইপের প্রোডাক্ট আছে, যেমন সিঙ্গাপুর ম্যান একটা হিরো প্রোডাক্ট বেসিক্যালি। কারণ হইতেছে এইটা করলে কি হয়, আপনার বাচ্চা সেরা হয়ে যায়, এই সো হিরোইজম দেখানোর প্রোডাক্ট হয়ে যায়। বাট গুফি কিন্তু ম্যাজিশিয়ান ব্র্যান্ড, তার আন্ডারে একটা হিরোইজম ব্র্যান্ড মানে হিরো প্রোডাক্ট, একটা এরকম হিরোগিরি দেখাবে এরকম প্রোডাক্ট আছে। কিন্তু সেটার ভিতরেও কিন্তু ম্যাজিক মিস্ট্রি ঢুকানো যায়, যে কি সিঙ্গাপুর ম্যাটটা এমন, এটার মধ্যে এমন একটা ম্যাজিক্যাল এলিমেন্ট আছে, এমন ম্যাজিক আছে যে কারণে আপনার বাচ্চা কি হয়ে যায়, সেরা হয়ে যায়। কিন্তু এটার ভিতরে কি আছে, দ্যাট ইজ দ্য ম্যাজিক এন্ড দ্য রেজাল্ট ইজ হিরোইজম। ঠিক আছে? আচ্ছা, সো এখন আসি আমরা 7P অফ কমার্শিয়ালাইজেশন বা 7P অফ মার্কেটিং বলা হয়। আমরা মার্কেটিং বলতেছি না, আমরা কমার্শিয়ালাইজেশন বলতেছি, কারণ আমরা এইটাই বেশি ফোকাস। কারণ মার্কেটিং বললেই কি হয়, এটা খালি মার্কেটিং এর লোকজনের কাজ, এটা অন্য কারো কাজ না। হ্যাঁ, সেলস মার্কেটিং এর লোকজনের কাজ, কিন্তু তা না। এটা একটা পুরো প্রোডাক্ট সাইকেল, এবং এটা কেউ কেউ 5P অফ মার্কেটিং বলে বা 7P অফ মার্কেটিং বলে। কেন বলে এটা আমি পরে বলতেছি যে কোন জায়গাটাতে ডিফারেন্স। আচ্ছা, ফার্স্টে হইতেছে কি প্রোডাক্ট। আমরা প্রোডাক্ট নিয়ে অলরেডি আলাপ করে ফেলছি। সো তার মানে এই স্টেজে যখন প্রোডাক্ট, তার মানে প্রোডাক্টটা কার জন্য, এই প্রোডাক্টটা কি বেনিফিট দেয়,
বা এই কোর্সটা কি বেনিফিট দেয়, ইউএসপি কি, এগুলো অলরেডি আগের স্টেজে হয়ে গেছে, ওইটা নিয়ে তাহলে আর কথা বলার কিছু নাই এখন, রাইট? প্যাকেজিং নিয়ে আমরা কথা বলছি, কোর্সের প্যাকেজিং কিভাবে হইতে পারে, আমরা একটা প্রোডাক্টের প্যাকেজিং কি হইতে পারে, একটা অ্যাপের প্যাকেজিং কি হইতে পারে, অ্যাপের ভিতরে একটা ফিচারের প্যাকেজিং কি হইতে পারে, দিস আর অল প্যাকেজিং। প্যাকেজিং মানে হচ্ছে কি, হাউ টু মেক ইট অ্যাট্রাকটিভ সো দ্যাট পিপল কাম এন্ড পিক ইট অর ক্লিক ইট, সেটা হচ্ছে প্যাকেজিং। The one and only job of packaging is people pick it or click it. মাথা থাকবে, ডিজিটাল হলে ক্লিক ইট, ফিজিক্যাল হলে পিক ইট। আচ্ছা, তাহলে এবং সেইখানে অ্যাট্রাকটিভ ডিজাইন এবং অ্যাট্রাকটিভ কমিউনিকেশন থাকলেই তো পিক হবে। আচ্ছা, এই দুইটা নিয়ে আমরা আগে কথা বলছি অলরেডি, রাইট? এই নিয়ে তাহলে আমরা কথা বলবো। নেক্সট কামস দ্য পজিশন। এইটা এত ইম্পর্টেন্ট। পজিশনিং মানে হচ্ছে যে এই প্রোডাক্টটা একটা অ্যাট্রিবিউট বা একটা ইউএসপি যেটা একটা ক্লিয়ার পজিশনিং ক্রিয়েট করতে পারে কাস্টমারের ব্রেইনে কম্পেয়ার টু সিমিলার আদার প্রোডাক্ট, ওইটাকেই বলে পজিশনিং। পজিশনিং এর সময় দুইটা জিনিস ভাবতে হবে, একটা হচ্ছে এই পজিশনিংটা আমার যে টিজি টার্গেট গ্রুপ কে প্রিসাইজলি আমি জানি কিনা। আমরা মিনিমাম ভায়াবল অডিয়েন্সের কথা বলছি, যে কিনা আমার সবচেয়ে লাইকলিহুড যে এই গ্রুপটা নেবে এবং এই গ্রুপটাই এর সবচেয়ে বড় ফ্যান হবে এবং এই গ্রুপটা এটা নিয়মিতভাবে ইউজ করবে, এই গ্রুপটাই আর অন্য মানুষকে বলবে। দ্যাট ইজ মাই মিনিমাম ভায়াবল অডিয়েন্স, আমার সবচেয়ে কোর টিজিটা। নাও আমরা জানি আমাদের কোর টিজিটা কে। যদি আমরা জানি আমাদের কোর টিজিটাকে, সো লেটস সে এইটার কোর টিজি আমরা কি বলতেছি, যে ইউজার হচ্ছে আমার 8 থেকে 14 বছর বয়সী বাচ্চা কাচ্চা এবং তাদের ফ্যামিলি মেম্বার, রাইট? তার মানে কি, বাবা মা। তার মানে বাবা মারা কিনবে বেশি। আর যেহেতু 8 থেকে 14-15 বলতেছি, 10-12তেই কিন্তু পোলাপানের কাছে টাকা থাকে স্কুলে যখন যায়, এবং যেহেতু জিনিসটার দাম কম, তার মানে সে নিজে ওইটা কিনতে পারে। গুফির অনেক প্রোডাক্ট আছে যেগুলো বাচ্চারা নিজেরা কিনে না, প্যারেন্টসরা কেনে, তাই না? কিন্তু দিস ইজ এ প্রোডাক্ট, এইটা যেটা কিনা আসলে ইউজাররাও নিজেরাই কিনবে না। সেটা স্কুলের ক্যান্টিনে যদি থাকে, তাহলে তার কাছে যদি 300 টাকা আজকে থাকে, সে 300 টাকা দিয়ে এটা কিনা হচ্ছে। সো নাও জিনিসটা হচ্ছে এখন, তাহলে আমরা যদি টিজিটা জানি কি হবে, তাহলে একটা ইউএসপি, ইউনিক সেলিং প্রপোজিশন কি, একটা অ্যাট্রিবিউট এমন কি আছে যেটা দিয়ে আমি মাথায় ঢুকাবো যে কি অন্য অনেক লুডো আছে, এইটা গুফির লুডো, এটা কেন ডিফারেন্ট, কেন আলাদা, কি কারণে এটা আমার কেনা উচিত, মাথায় আমি কিভাবে উনো আরো আছে, আমি তাহলে এই গুফি উনো কি, কেন, কি কারণে আমি তার মাথায় ঢুকবো, বা গুফি অ্যাজ এ ব্র্যান্ড কি হিসাবে মাথায় ঢুকবো, কিডস টাইম অ্যাজ এ ব্র্যান্ড কি হিসাবে মাথায় ঢুকতেছে মানুষের। এইটা যেমন প্রোডাক্টের জন্য পজিশনিং সত্য, এটা ব্র্যান্ডেরও পজিশনিং সত্য। ব্র্যান্ডেরও পজিশনিং, ব্র্যান্ডেরই মেইনলি পজিশনিং হয়। ফার্স্ট পজিশনিং হচ্ছে ব্র্যান্ডের, সেকেন্ড পজিশনিং হচ্ছে ক্যাটাগরি হইতে পারে বা প্রোডাক্ট লেভেলে হইতে পারে। ইউনিলিভার গ্রুপ অফ কোম্পানি, গ্রুপ অফ ব্র্যান্ড আছে। লাক্স যখন আসে আমরা একটা প্রোডাক্টের কথা চিন্তা করি। আবার টয়লেট্রিজ যে ক্যাটাগরি, তাই না, যে এই টয়লেট্রিজের আন্ডারে ডিফারেন্ট প্রোডাক্ট থাকে। সো টয়লেট এরকম হয় না যে অমুকের এই, সো ইউনিভার্সিটিতে কি হয়, নর্থ সাউথে ব্যাচেলর ডিগ্রিটা ভালো, সরি ব্যাচেলর নাকি বিবিএটা ভালো, কিন্তু ইলেকট্রিক্যাল ভালো না, এরকম কথা আমরা শুনি না। অমুক ইউনিভার্সিটিটা এইটা ভালো, এই ডিপার্টমেন্টটা ভালো, কিন্তু ওগুলো ভালো না, এটা শুনি না। কিন্তু নর্থ সাউথ আছে ইউনিভার্সিটির একটা ব্র্যান্ডিং আছে, আবার নর্থ সাউথে বিবিএ এর একটা ব্র্যান্ডিং আছে আলাদা। সো তার মানে এই যে ব্যাপারটা একই, যে ওকে টিচার্স টাইম ভালো, কিন্তু টিচার্স আমি এই কোর্সটাই বারে কিডস টাইম ভালো,
স্তনে এই কোর্সটা খুব একটা ভালো হচ্ছে, রাইট? সো তাহলে আগে ব্র্যান্ডের পজিশনিং, তারপরে প্রোডাক্ট পজিশনিং। বাট আমাদেরকে আইডিয়ালি খুঁজে বের করতে, কারণ কি মানুষের ব্রেনে একটা দুইটার বেশি শব্দ নিয়ে ঢোকা যায় না, ভেরি ডিফিকাল্ট। যত বেশি কথা বলবো আমরা তত আমরা ব্রেনে জায়গা নিতে পারবো না। যত কম কথা বলবো, একটা দুইটা শব্দ বলবো, তত সহজ আমাদের জন্য ঢোকাতে। সো দ্যাটস ওয়াই ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমি কোন শব্দটা ঢোকাইতে চাই ফর দিস প্রোডাক্ট অ্যান্ড অলসো ব্র্যান্ড তো আছে, ব্র্যান্ড তো একটা কমন থাকবে এই প্রোডাক্টটা। এটা বুঝছি আমরা ব্যাপারটা, যে একটা ইউএসপি ব্যাকটা আছে। এইটা যখন হয়ে যাবে, পজিশনিংটা যখন আমি জানি ক্লিয়ারলি দিস ইজ গোনা বি দ্য পজিশনিং, তাহলে দেন আমার প্রমোশনটা করতে তখন সহজ হবে। প্রমোশনটা হচ্ছে আসলে পজিশনিং ডিফাইন হয়ে যাওয়ার পরে দেন অ্যাক্টিভিটি আমি কিভাবে করব, আমার কি কমিউনিকেশনটা হবে আমার ইয়ার ক্ষেত্রে পজিশনিং, যে আমি কোন ধরনের ইমোশন ইভোক করতে চাই থ্রু মাই প্রমোশন, কোন ধরনের লার্নিং বেনিফিটের কথা বলতে চাই ফর মাই কোর্স, ফর মাই প্রোডাক্ট, এগুলো হচ্ছে প্রমোশন ডিসিশন। দেন কি চ্যানেল ব্যবহার করব, ওগুলো ইজি, ওগুলা এমনিতেই আসবে। প্রমোশনের আমার চ্যানেল কি হবে, আমি যখন রিটেইলে একটা ডিস্ট্রিবিউশনের জায়গায় একটা ইয়া দেব, ওইটা কিন্তু একটা চ্যানেল, ওইটা ওইখানে যে কমিউনিকেশনটা হবে। আর ফেসবুকে কি ডিফারেন্ট কমিউনিকেশন হওয়া উচিত? ডেফিনেটলি না, না। আগে ওইটা বুঝ শিখায়, ওইটা মাথায় ঢুকায়, তারপর অন্য জিনিস। আমি যদি ডিসাইড করি যে এই প্রোডাক্টটা বা এই কোর্সটা এইটা হচ্ছে পজিশনিং, এবং তাহলে এটা হচ্ছে কি কমিউনিকেশন। এখন কি কমিউনিকেশন কি হইতে পারে? লুডোর জন্য যে লুডো অ্যাডভেঞ্চার খেলো এবং পরিবারের সবাই মিলে ভালো সময় কাটাও, লেটস সে এটা একটা কি কমিউনিকেশন। কার জন্য করতেছি কমিউনিকেশনটা, কাকে টার্গেট করতেছি? প্যারেন্টসদেরকে, ফ্যামিলি যাদের আছে, বাচ্চা যাদের আছে, এদেরকে কমিউনিকেট করতেছি, তাই না? তো এখন এই কমিউনিকেশনটা যখন হয়ে গেছে যে এটা কি কমিউনিকেশন, এখন আমি যদি এখন একটা ইয়া বানাই, যে কি বলে একটা পোস্টার বানাই ফেসবুকের লাইভে, একটা ভিডিও বানাই, আবার রিটেইলে আমি যাই একটা ইয়া দিছি যে পিওএস দিছি, পয়েন্ট অফ সেলস এর একটা কমিউনিকেশন দিছি, তিনটা কি তিন রকম হওয়া উচিত, নাকি তিনটাতেই এই একই মেসেজ যাওয়া উচিত? একই মেসেজ দিলে 360 হবে, তাই না? এখন আমি টিকটকে গেলে অন্য মেসেজ দিব, আমাকে ওইটাই দিতে হবে। আমার সামনাসামনি যখন দেখা হবে আমি অন্য মেসেজ দিব, নাকি ওইটাই দিতে হবে? তাহলে কি কমিউনিকেশন যখন ডিসাইড হয়ে যায়, সেই কি কমিউনিকেশন অ্যাক্রস অল দ্য চ্যানেলস আগে যাবে, যাইয়া আমি নিশ্চিত করব যে আমার কি কমিউনিকেশন এবং পজিশনিং আমি মাথায় ঢুকাই দিছি আগে, তারপরে সেকেন্ডারি টার্সিয়ারি অন্য কমিউনিকেশন। ওইটা না হওয়া পর্যন্ত আমি যদি আরেকটা ছেড়ে দেই কমিউনিকেশন, তাইলে কি হইলো, অর্ধেক লোক, 1/3 লোক আরেক জিনিস জানবে। আমাদের কি কমিউনিকেশন চেঞ্জ হবে না, হয়তো আমার ভিজুয়ালাইজ মানে এটা চেঞ্জ হতে পারে, আমার কালার এটা এক্স্যাক্টলি, মানে আমার কি কমিউনিকেশন তো চেঞ্জ হবে না, কারণ আমি কি কমিউনিকেশন এটা লক করে ফলাইছি। তো যে অডিয়েন্স দেখাইতেছে অডিয়েন্স চেঞ্জ হতে পারে। হ্যাঁ, আগে হয়তো দেখাচ্ছিলাম দাদা নাতি নাতনি খেলতেছে, এখন দেখাইতেছি ভাই ভাইয়ের বোন মিলে খেলতেছে, হয়তো এরকম হতো। কিন্তু কি কমিউনিকেশন যেটা আমার ঠিক হয়ে গেছে ওটা আমার ফিক্সড। এক্স্যাক্টলি, যখন আমি বলবো যে এটা বন্ধুদের সাথে খেলার জিনিস, তাহলে আমি এখন বন্ধুত্ব দেখাইতে পারি কি 4 বছরের বাচ্চারা একসাথে খেলতেছে, 12 বছরের বাচ্চারা একসাথে খেলতেছে, 60 বছরের বুড়ারা রিটায়ারমেন্টে যায় একসাথে খেলতেছে, বাট কি তারা সবাই বন্ধু এবং বন্ধুর সাথে ভালো সময় কাটায়। এখন আমি যদি একটা ইয়া দেখাই যে একটা গ্রুপ অফ পিপল 4 বছর থেকে তারা একদম 60 বছর পর্যন্ত নিলাম, তো সে গুফি উনো দিয়ে খেলতেছে বা লুডো দিয়ে খেলতেছে, এটা একটা কমিউনিকেশন, বাট কি শোয়িং ফ্রেন্ডশিপ, রাইট? সো তার মানে কি কমিউনিকেশন লক হয়ে যাওয়ার পরে আমরা চ্যানেলের অনুযায়ী কোনো কমিউনিকেশন কোনো কিচ্ছু চেঞ্জ করবো না, কোনো কন্টেন্ট। ওইটা যদি আমি যদি দেখি ওইটা কাজ না করে, তার মানে আই হ্যাভ মেড এ মিস্টেক উইথ আইদার মাই কি কমিউনিকেশন অথবা আমার অডিয়েন্স টিজি, যে কোনো একটা। আমার যদি কমিউনিকেশন ঠিক থাকে তাহলে আমার টিজি চেঞ্জ করতে হবে, আর আমি যদি বলি না এইটাই আমার টিজি, তাহলে আমার কমিউনিকেশন চেঞ্জ করতে হবে।
এমনও কি হইতে পারে না যে অনেক সময় যে হয়তো কি কমিউনিকেশনটাই ফার্স্টে থেকে আমরা টার্গেট করে নিছি 2টা বা 3টা, যেমন ওই যে গতকালকে কথা বলেছিলাম যে আমি হিরোইজম দেখাইতেছি আবার ফেয়ার মার্কেটিং করতেছি। শুরু থেকে আমি ফিক্স করে রাখছি যে এইটা আমার হিরোইজম কি কমিউনিকেশন, এইটা আমার ফেয়ার মার্কেটিং এর কি, না ওটা হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি। হ্যাঁ, সো তুমি অ্যাকশন নেওয়ানোর জন্য there are two ways, there are only two ways. You can do either fair marketing or you do aspirational marketing. এটা তোমাদের কাউকে বলতেছে। ফেয়ার মার্কেটিং এর উদাহরণ কি? আপনার সন্তান কি গণিতে পিছিয়ে যাচ্ছে অন্য সবার চেয়ে, তাহলে সিঙ্গাপুর ম্যাথ কিনুন, ফেয়ার মার্কেটিং। অ্যাসপিরেশনাল মার্কেটিং কি? আপনার সন্তানকে কি বলে গণিতে বিশ্বসেরা করতে চান, তাহলে নিন সিঙ্গাপুর ম্যাথ। না, রিসার্চ বলে ফেয়ার মার্কেটিং স্টিক থাকে না বেশি দিন মানুষ বেশি দিন ভয়ের ভিতরে থাকতে পারে না, এবং যেই সব ব্র্যান্ড যারা সবসময় ফেয়ার মার্কেটিং করে তাদেরকে কেউ পছন্দ করে না। অ্যাসপিরেশনাল মার্কেটিং অ্যাসপিরেশন থাকে, স্টিক থাকে। So it's always advised to do aspirational marketing. এবং Goofy as a brand always should do aspirational marketing. Now, sometimes if I want quick sell এবং I want মানে কুইক সেল মানে হচ্ছে কুইক, আমি ভয় দেখায় অ্যাকশন নেওয়াইতে চাচ্ছি এবং একটু স্কেল করতে চাইতেছি, মানে আমার সেলস, আমার টার্গেটিং, হ্যাঁ, আর বেশি মানুষকে চাইতেছি করতে, তখন আমি আমার মার্কেটিং স্ট্র্যাটেজিতে বলতে পারি ওকে, হিয়ার ইজ এ গ্রুপ অফ ফেয়ার মার্কেটিং, হিয়ার ইজ এ গ্রুপ অফ অ্যাসপিরেশনাল মার্কেটিং। নাও চালাও ডিজিটালে, চালায়া ডিজিটাল যেহেতু ফেসবুক যেহেতু এখন বিকাম ভেরি স্মার্ট, সে যে ভয়ে ক্লিক করবে, ভয় পায়া তার ভয় দেখায় কেনাবে, যে অ্যাসপিরেশন দেখবে সে অ্যাসপিরেশন নেবে। কিন্তু অফলাইনে এটা তো সম্ভব না 2 দিন পর করে চেঞ্জ করা, রাইট? সো অফলাইনে যখন আমরা যাচ্ছি ক্যাম্পেইন শুড বি অলওয়েজ অ্যাসপিরেশনাল মার্কেটিং অ্যাজ এ ব্র্যান্ড, এবং অ্যাক্রস অল দ্য ব্র্যান্ডস অফ লাইট হোক অ্যান্ড টোকন নেভার শুড ডু ফেয়ার মার্কেটিং, নট অ্যাডভাইজেবল। কারণ এটা ভয় দেখাইলে ব্র্যান্ডের প্রতি বলবে না, কিন্তু এটা নেগেটিভ। বাট এখানে देयर ইজ এ টেকনিক, মানে যেটা একটা সাডল ফিয়ার ক্রিয়েট করা। যেমন আমি एग्जांपल দিই যে ফেয়ার এন্ড লাভলি যে অ্যাড গুলো হয়, সেখানে দেখায় কি যে একটু মানে নরমাল টাইপের একটা মেয়ে একটা ইন্টারভিউ দিতে গেছে কিন্তু চাকরি হয় নাই, তারপরে ফেয়ার এন্ড লাভলি তো ফেয়ার এন্ড গ্লো হয়ে গেছে, যে ফেয়ার এন্ড গ্লো দিয়া খুব কনফিডেন্স নিয়ে ইন্টারভিউ। ও কিন্তু কখনো বলতেছে না তুমি কালো হইলে বা শ্যামলা হইলে চাকরি পাবা না, কিন্তু ও দেখায় দিচ্ছে যে তুমি ফেয়ার এন্ড লাভলি ইউজ করলে দেখাচ্ছে অ্যাসপিরেশন, কিন্তু করতেছে ফেয়ার মার্কেটিং। সো এটাকে স্যান্ড মানে ওই ট্রিকটাই তো না, যে আমি সাডল ওয়েতে আমি দেখাচ্ছি ইউ উইল বিকাম মোর কনফিডেন্ট, এটা দেখাচ্ছি সুন্দর হয়ে গেছে দেখে নিতেছে, এটা তো আবার মানে তখন আমার সমস্যা বলা যাবে না। হ্যাঁ, সো তার মানে হচ্ছে আমি কনফিডেন্স দেখাচ্ছি, আমি শোয়িং কনফিডেন্স, বাট কারেন্ট স্টেট আমি দেখাই দিছি কি একজন কনফিডেন্স লেস একটা মেয়ে সেই চাকরিটা পায়নি, তার মানে কি আমি ট্রান্সফরমেশন বিক্রি করছি। এটা হচ্ছে যে ওরা সাডল ওয়েতে ফিয়ার মার্কেটিং। আবার সেম ফেয়ার এন্ড গ্লো এর বেসে ধর একটা টিভিসি আছে রিসেন্ট যেটা করতেছে যে দেখাও তোমার গ্লো সারা দুনিয়াকে, ওইখানেও কোনো ফিয়ার মার্কেটিং করে না। ও দেখাইছেই শুরু থেকে একটা কনফিডেন্ট মেয়ে ফেয়ার এন্ড গ্লো ইউজ করে দরজা থেকে বাইরে সারা দুনিয়া জয় করতেছে, ওইটাই দেখাইছে। মানে সো ওইখানেও কোনো ফেয়ার মার্কেটিং করে না, মানে পুরোটাই অ্যাসপিরেশন করতেছে। সো এইখানে স্টোরি টেলিং এর জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আমরা যারা গল্প তৈরি করি, গল্প স্টোরি ইজ অলওয়েজ অ্যাবাউট একজনের জার্নি। সো কি ক্যারেক্টারের জার্নি হচ্ছে স্টোরি, এবং কি ক্যারেক্টারটা সাধারণত একটা মানে খারাপ জায়গা থেকে উপরে যায়, মানে স্টোরি আর্ক যেটাকে বলে যে, সো 2-3 ভাবে, একটা হচ্ছে সেই রকম সুপার মানে সবাই খুব এটা করে, তারপর ধাপ করে তার মানে কিছু একটা হয়, নিচে নেমে যায়, দেন তার জীবনে কিছু একটা আসে, কিছু একটা কোনো একটা নারী বা কোনো একটা মেয়ে কিছু একটা হয়, তারপরে সে আবার আস্তে আস্তে এখানে যায় শেষ। সো হ্যাপি, স্যাড, হ্যাপি, এটা একটা, আর স্যাড টু হ্যাপি, এটা হচ্ছে সবচেয়ে কমন। সো এই যে যেটা মাত্র উদাহরণ হলো যে একটা মেয়ে সে চাকরি ইন্টারভিউতে পায় না, স্যাড এন্ড দেন হ্যাপি।
সিঙ্গাপুর ম্যাথে একটা স্যাড বাচ্চা, সে ম্যাথ পারতেছে না, দেন আমরা দেখাইলাম এরপরে সে পারতেছে by using Singapore math. So I am showing the change of the main character, the transformation. So we are selling transformation. এই যে যোদ্ধের ট্রেনিং সেম ইজ লাইক একজন বেকার যুবক যার এই সমস্যা, তাকে আমি বলতেছি দিস ইজ ওয়্যার ইউ আর নাও, ইউ আর গেটিং এ ট্রান্সফরমেশন টু এ হায়ার প্লেস। But the masses always need to be aspiration. Yes. Visually communication আমি বুঝাই দিব, কিন্তু কখনো বলবো না যে সিঙ্গাপুর ম্যাথ না পাইলে তুমি পিছায় পড়ো। হ্যাঁ, এটা ভিজুয়ালি দেখাবো যে ও পিছায় কেন আছে, আপনার পিছায় আছে, তুমি সিঙ্গাপুর ম্যাথ নিয়ে এসে ভালো করতেছে, বাট কখনো বলবো না যে না নিলে ভালো করবে না, এই কথাটা বলা যাবে না। সো ওকে, নাও লেটস সো তাহলে পজিশনিং প্রমোশন আমরা বললাম। এখন আসে প্রাইসিং, যদিও প্রাইসিংটা আরো আগে আসে। প্রাইসিং বেসিক্যালি দুই ধরনের হয়, এনি কাইন্ড অফ প্রাইসিং, প্রোডাক্ট ও সার্ভিস। একটা হচ্ছে ভ্যালু বেসড প্রাইসিং, একটা হচ্ছে কস্ট বেসড প্রাইসিং। আচ্ছা, কস্ট বেসড প্রাইসিং কি? এটা বানাইতে 100 টাকা লাগছে, আমি এটা 2 গুণ বানাবো, 2x বা 3x দিয়ে এটা যা আসে সেটা আমি বললাম যে এই তাহলে এটা ফাইনাল এমআরপি ভ্যালু, তারপরে এটা আমি ছাড়লাম। সো এটা হচ্ছে কস্ট বেসড প্রাইসিং। এই ক্যালকুলেশন এইটাকে মাথায় রেখে করাটা হচ্ছে কস্ট বেসড প্রাইসিং। আর ভ্যালু বেসড প্রাইসিং কি? ভ্যালু বেসড প্রাইসিং হচ্ছে যে হ্যাঁ এটা বানাইতে আমার 100 টাকা লাগছে, বাট আমি মনে করি এইটা যে নিবে সে এটা নেওয়ার জন্য আমাকে 500 টাকা ভ্যালু দিবে, মানে 500 টাকা দিয়ে সে কিনবে, কারণ এইটার ভ্যালুটা এরকম আমার কাছে মনে হচ্ছে। সো তাহলে সে এটা হচ্ছে ভ্যালু বেসড প্রাইসিং। সো ভ্যালু বেসড প্রাইসিং ডিপেন্ডস অন কোনটিজিকে কি ভ্যালু দিচ্ছি, সে এটাকে কি ভ্যালু দিবে ওইটার উপরে। সো পুরোটা সাইকোলজিক্যাল থাকে। আমাদের পাপেটের প্রোডাকশন কস্ট ভার্সেস পাপেটের যে সেলিং কস্ট, দ্যাট ইজ এ ভ্যালু বেসড প্রাইসিং। ভাই তুমি যদি এরকম একটা জিনিস চাও, উই আর দ্য অনলি ওয়ান, নাও এটা এই জিনিস এটাকে তুমি প্রাইস ট্যাগ দিয়ে ইয়া করো না। বাচ্চা এটা নিয়ে যে আনন্দ করে, যে মজাটা করে, যে সময়টা সে এনজয় করে, ওইটার ভ্যালু আমি মনে করি 750 টাকা, এটার ভ্যালু 300 টাকা না। তো আমি তাহলে এখন এইটা যদি আমি চিন্তা করতাম যে এটা হইতেছে ওই উপজেলাতে এক কেরানির জন্য চিন্তা করতাম, তাহলে তো এটার এই প্রাইসিং আমি চিন্তা করতাম। আমি জানি যে ওই জিনিসটারই তো মূল্য দেয় না, যে আমার বাচ্চাটা এরকম একটা জিনিস দিয়ে খেলবে, এইটা যে একটা ভ্যালুয়েবল কিছু তার কাছে, এটাই তো নাই তার। সো সে এটা কিনবে না, তার কথা ভাইবে তো আমি এটা প্রাইসিং করি। আমি প্রাইসিং করছি এটা যে কিনা এই জিনিসটা ভ্যালু করে, সে এটা 750 টাকা দিবে। এটা নিয়ে মেয়েদের সাথে আমার দারুণ এগ্রিমেন্ট। ও এটাকে আরো স্কেল করতে চাইতেছে, ও 500 টাকায় নামাইতে চাইতেছে, নামায় উপজেলা লেভেলে নিয়ে যাবে। আমার কথা হচ্ছে 500 টাকা গেছে, 300 টাকা নিয়ে উপজেলা লেভেলে দিলে কিনবে না। কারণ দিস ইজ নট অ্যাবাউট দ্য প্রাইসিং, দিস ইজ অ্যাবাউট এইটাকে ভ্যালু করে। কারণ আমি এটা 300 টাকায় নামায়ও যদি নিয়ে যায়, ওর বাবা বা মা বলবে যে তুই তো একটা 50 টাকার প্লাস্টিকের গাড়ি দিয়েও তো একই মজা পায়, তাহলে ওটা কি? এটা 300 টাকাতে নেওয়ার দরকার নেই। কারণ কি? সে বেশ এঙ্গেজ থাকবে, মজা পাবে, এটাই তো। ওইটা সে ওইখানে ওই 50 টাকার একটা জিনিস দিয়েও সে কিনে নেবে। সো তার মানে ওকে আমি প্রাইস কমায়াও আই ক্যান সেল ইট। এটা হচ্ছে মানে, সো দ্যাটস হাউ দ্য ডিফারেন্স অফ অপিনিয়ন রিগার্ডিং প্রাইসিং অলসো হ্যাপেন্স। প্রাইসিং অফ এ কোর্স, প্রাইসিং অফ এনিথিং। তার মানে প্রাইসিং যখন আমরা চিন্তা করতেছি, আমরা কি মাথায় রাখতেছি? টার্গেট গ্রুপ, এবং টার্গেট গ্রুপের মাইক্রো এমভিএ, মিনিমাম ভায়াবিলিটি। সো কোর্সের ক্ষেত্রে যেমন কম্পিটিটর থাকে, ওই ক্ষেত্রে প্রাইসিংটা যখন আমরা করব, তো ওইটা কি ভ্যালু বেসড হবে? না, ব্যাপারটা কম্পিটিশন। এগেইন ওই যে আমরা রিসার্চ ফেজে একবার বলছিলাম না যে আমরা প্রাইস অ্যানালাইসিস করব কম্পিটিশনে, যে আচ্ছা ফর এক্সাম্পল এই যে শিবরির যে কোর্সটা, সেলস এবং এফেক্টিভ কমিউনিকেশন, 2 মাসের যে একটা কোর্স এবং টোটাল 3 মাসের প্রোগ্রাম, এইরকম কেউ নাই মার্কেটে। আছে রেকর্ডেড 1 ঘন্টা 2 ঘন্টা কোর্স,
এখন এটা যেহেতু কেউ নাই, এটা কম্পারিজন, মানে এই পার্টিকুলার প্রোডাক্ট, যারা আদার কোর্সেস কিন্তু এইটা নাই। এখন আমি যদি বলি যে আচ্ছা অন্যরা তো এই 2 মাসের এই ধরনের 3 মাসের অন্যান্য এরকম লাইফ টাইপের কোর্স 5,000 টাকা 6,000 টাকা বা 8,000 টাকা এরকম রাখে, আমরাও কি এটাকে এরকম ভাবে চিন্তা করবো? তো ওইটা হইতেছে কম্পারিজন। আমি যদি এখন চাই যে এটা কাদেরকে আমি দিব, আমরা চাইতেছি এটা জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরাও যেন ওদেরকেই টার্গেট করতেছি আমরা, নট সাউথের বলা, ঠিক আছে? যেহেতু ওদেরকে টার্গেট করতেছি, তার মানে আমি জানি যে ওর দুইটা সমস্যা আছে। একটা হচ্ছে ওর এটা ক্রয় ক্ষমতার একটা সমস্যা আছে, কেনার ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল একটা প্রবলেম আছে। দ্বিতীয় হইতেছে তার এইটার ক্ষেত্রে যে ট্রাস্টের একটা কাহিনী আছে, যে কতটুকু ট্রাস্ট করবে ব্যাপারটা। কারণ এই ধরনের ফলাফল বহু জায়গায় ছেঁকাছুকা খাইছে, খায় সাধারণ যারা কোর্স বা এইসব কিনে, ঠিক আছে? আমার এই দুটো জিনিস মাথায় রেখে আমাকে এরকম আরো কয়েকটা জিনিস মাথায় রেখে প্রাইসিং করতে হচ্ছে। সো আমি এই মুহূর্তে এটার কস্ট কত এটা আমি কনসিডারেশন খুব একটা আনতেছি না। আমার মাথায় আছে, হ্যাঁ আমাকে এই জায়গায় পে করতে হবে, বাট আই কান ডু ভ্যালু বেসড প্রাইসিং ফর দিস কোর্স। আমাকে এই জন্য এটা কস্ট বেসড প্রাইসিং করতে হচ্ছে, বুঝতে পারছিস? কিন্তু এই কোর্সটাই যদি আমি বলতাম এটা আইবিএর ফলাফলের জন্য, নর্থসাউথের ফলাফলের জন্য, ঢাকা ইউনিভার্সিটির বা যে ঢাকা ইউনিভার্সিটি এই মানে এ গ্রেডের বড় লোক ইউনিভার্সিটিগুলোর ফলাফলের জন্য, তাহলে এটার প্যাকেজিং, এটার চেহারা, এটা ট্রেনার, এটা সব কিছু অন্যরকম, ঠিক আছে? তখন আমি এটা চার্জই করতাম হইতেছে 25,000, কারণ ও এটা ওর কাছে কিছু না, এবং ওকে আমি অ্যাসপিরেশনটা দেখাইতাম ডিফারেন্ট। এখানে আমরা কি বলতেছি? চাকরি। এর আগে ব্যাপারটা ছিল চাকরি, ওইটাতে আমরা বলতাম অন্য কিছু। আমরা বলতাম যে কারণ এই গ্রুপের চাকরির সমস্যা নেই, তারা এটা নিয়ে চিন্তিত না যে আমার চাকরি হবে কি হবে। তো তখন আমার কস্ট হয়তো 5,000 টাকাই হইতো, কিন্তু আমি 25,000 টাকায় সেল করতাম, বিকজ আই ক্যান অ্যান্ড দে আর উইলিং টু পে। দ্যাট ইজ দ্য আমরা এই যে একটা বই অ্যালেক্স হারমোজের 100 মিলিয়ন মানি মডেল, এইখানে একটা কথা বলছি, আমরা সবাই আন্ডার প্রাইস করি। উই আর আন্ডার প্রাইসিং আওয়ার প্রোডাক্ট। কারণ আমাদের একটা ভয় থাকে যে লোকে কিনবে কি, কারণ কি? কারণ আমরা রাইট কাস্টমারকে এবং রাইট অর্ডার দেই। সো এখানে একটা কথা বলছে যে তুমি যেই প্রাইস মনে করতেছো কাস্টমার কিনবে, ওটাকে ডাবল করো, তাহলে তুমি ঠিক আছে। এই ভদ্রলোক তো এরকম শত শত ব্যবসা দেখে আসছে, প্রোডাক্ট এবং সার্ভিস। তো ও যদি এটা বলে যে তুমি যে প্রাইসটা ভাবতেছো রাইট, এটা ডাবলটা আসলে রাইট, কারণ ও ডাবলটা দিতে রাজি আছে। তুমি কিভাবে বাই করে আনবে ওটা তোমার কারিশমা। সো এভরিওয়ান ডু দ্য প্রাইসিং রং। আমাদের দেশে আরো বেশি সমস্যা, কারণ কি? আমরা বলি যে গরিব দেশ, প্রাইস সেনসিটিভ, হ্যাঁ সমানে মারামারি হবে। বাট এই দেশে 200 টাকার পাঞ্জাবি বিক্রি হচ্ছে, 20,000 টাকার পাঞ্জাবি বিক্রি হচ্ছে, কোথাও কাস্টমারের সমস্যা নেই, দুই জায়গাতেই ক্লায়েন্ট লাইন করছে। তার মানে প্রবলেমটা প্রোডাক্টে না, দুইটাই তো পাঞ্জাবি। সো এটা খুব ইম্পর্টেন্ট, প্রাইসিংটা। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম তোমাদেরকে প্রাইসিং নিয়ে ভাবতে হবে না, কারণ এইটা এখন এটাও একটা ইয়ার ব্যাপার আর কি, মানে প্র্যাকটিসের ব্যাপার, রিসার্চের ব্যাপার, গবেষণার ব্যাপার, করে করে শেখার ব্যাপার আছে। ইফ ইউ নেভার ডান প্রাইসিং, তাহলে এখন এটা আসলে মানে হয়তো রাইট টাইমে বাট ইউ শুড লার্ন প্রাইসিং। তারপরে হচ্ছে প্লেস আর প্রমোশন। অনেক সময় যে আমরা বলতেছিলাম না, অনেকে 7P জায়গায় 5P বলে, তো তখন হইতেছে কি যে ওই প্রমোশন বলে ওই প্লেস আর পজিশনিং অনেক সময় এক করে ফেলে মানুষ। হ্যাঁ, যে আচ্ছা প্লেস কোথায় রাখতেছি সেটা দিয়ে আসলে পজিশনিং ডিফারেন্ট হয়ে যায়। শিখলে ইফ ইউ হ্যাভ ভেরি ইম্পর্টেন্ট টাস্ক প্লিজ তাহলে বাইরে যে শেষ করে আসো, আদারওয়াইজ ডোন্ট মানে মোবাইল টিপা শুরু। সো তার মানে এখন প্লেস যেহেতু আমরা আলাদাভাবে ইয়া করছি, পজিশনিংটাকে বের করে নিয়েছি, পজিশনিংটা। কারণ আগে
প্লেস আর পজিশনিং একই কেন ছিল? কারণ আগে ডিজিটালটা আলাদা ছিল, মানে ডিজিটালে তারা সেল করা যেত না, আগে তো সব রিটেলে সেল হতো, মানে ফিজিক্যালি। এই জন্য প্লেসটাই ডিফাইন করে ফেলতো পজিশনিং। আমি যখন ইউনিমার্টে রাখতেছি, তাহলে ইউনিমার্টে যারা আসতেছে ওইটার জন্য আমার পজিশনিং। ওই প্রোডাক্টটা আমি আর ভ্যানে দিব না, কারণ ভ্যানে যদি দেই, ভ্যানের পার্টিও কিনবে না, ইউনিমার্টের পার্টিও কিনবে না। হ্যাঁ, প্লেস আগে আসলে পজিশনিং ডিফাইন করে হবে, কিন্তু এখন যেহেতু ডিজিটালও আসছে, ডিজিটালও সেল হচ্ছে, ওই জন্য পজিশনিংটা আলাদা করছে। কারণ ডিজিটাল করে যেন ইয়া করে, কারণ ওখানে তো প্লেসটা থাকে না ডিজিটালে যারা সেল। সো প্লেস এগেইন কোথায় রাখতেছি, কি ধরনের, এগেইন টিজি কে আমি যদি বলি যে এটা টিজি এরা, সো এটা টিজি যদি আমি বলি যে তোমরা যে দোকানে যাচ্ছ এখন, তোমরা তার মানে বলতেছো যে ঢাকা শহরে যে কেউ ফ্যামিলি আছে, বাসা ভাড়া নিয়ে থাকে, তার মানে সে আসলে 60-70 হাজার টাকা 50 হাজার টাকা আর্ন করে। তাহলে সে এরকম একটা জিনিস যদি তার চোখের সামনে পড়ে, সে কিনবে, কারণ জিনিসটার দাম 300 টাকা, তার জন্য মনে হচ্ছে এটা প্রাইসটাও খুব একটা ইয়া না, সো সে এফোর্ড করতে পারে, নিবে। সে যেহেতু নিজে শিক্ষিত, তার বাচ্চাটা সে একটা ভালো স্কুলেও পড়ায় করে বা চেষ্টা করে, তার মধ্যে সচেতনতাটা আছে, সব মিলিয়ে আমি জিনিসটা ভালো, সে 300 টাকা নিয়ে নেবে। কিন্তু এটা প্রাইসিং যদি আমি করতাম 550 টাকা, তাহলে হয়তো আমরা ওই যে মেহেদির এখন যে ধরনের দোকানগুলোতে যাচ্ছে, সেই স্টেশনারি টাইপের দোকানগুলো, সেখানে হয়তো আমরা দিতাম না। কারণ তোমরা যাও, তুমি যাও, কারণ হচ্ছে যে ওই লোকটা 300 টাকা পর্যন্ত এটা নিতে ওকে ছিল, কিন্তু যখন 550 তখন সে বলে আচ্ছা দরকার নেই, লুলুই তো, আর এটা নিয়ে যাবো, তো এই জন্য সে আর করে কিনে। এখন দিস ওয়াজ ওয়ান অফ দ্য মানে প্রোডাক্ট যেটা আমরা গুপি থেকে আসলে কস্ট বেস প্রাইসিং করছি। কারণ কি কস্ট বেস প্রাইসিং কেন করছি? কারণ হচ্ছে এটা তৈরি করতে খরচটা ডিজাইন হিসেবে, এটা সামবডি এলস অলরেডি পেইড ফর ইট। ওয়াটারে আমাদের এই ডিজাইনের খরচ, এই যে আমাদের মানুষ যারা কাজ করছে তাদের যে খরচটা আমাদের হয়েছে বেতনে, এইটা তারা দিয়ে দিচ্ছে। 3-4 মাস ধরে যে আমরা কাজ করছি এটার পেছনে, এটা হয়ে গেছে। কিন্তু এইটা করার জন্য তো আমরা কারোর কাছ থেকে এক্সট্রা অন্য টাকা পাইনি, এটা আমরা নিজেদের টাকা খরচ করে নিজেদের লোকজন স্যালারি দেন করছি। এখন এইটার পেছনে এইগুলো বানানোর পেছনে আমাদের কয়েক লাখ টাকা খরচ হচ্ছে ডিজাইনে। আর এটা যদি আমি কস্ট বেস প্রাইসিং করি, ওই 5 লাখ টাকা উদ্ধার করতে যে টাকা আমি ডিজাইনিং এ পিপলের খরচ করছি অনেক বছর লাগে। এই জন্য আমাকে এটা ভ্যালু বেস প্রাইসিং করতে হবে, বা একটু হায়ার প্রাইসিং করতে হবে, হায়ার মার্কআপ রাখতে হবে, নাহলে আমি জীবনে ওই ইনভেস্টমেন্ট রিকুপ করতে পারবো। এই প্রোডাক্টটা বানানোর পরে এটা সেল টেলে তো অনেক খরচ আছে, কিন্তু যে ইনভেস্টমেন্টটা হয়ে গেছে এই প্রোডাক্টের পেছনে, এটা আমি জীবনে রিটার্ন করতে পারবো। এইটা আমি কেন কস্ট বেস প্রাইসিং করতে পারছি, যে বললাম, কারণ সামবডি এলস পেইড ফর দ্য ডিজাইন। নাহলে এটারও আমি ভ্যালু বেস প্রাইসিং করতাম, মেয়েদের সাথে আমার ঝগড়া হইতো, বলতো যে ভাই আমি 300 টাকায় বেচবো, আমি বলবো যে না ভাই এটা 300 টাকায় বেচা যাবে না, 550 টাকায় বেচতে হবে, কারণ আমি আই হ্যাভ অলরেডি ইনভেস্টেড 3 লাখ টাকা 5 লাখ টাকা। এটা 300 টাকায় বেচা 20 টাকা করে লাভ কইরা কত বছরে তুমি ওই 5 লাখ টাকা আমার ফেরত দিবে পারবা না, অনেক সময় লাগবে। তার চেয়ে আমি 100 পিস বেচবো, বাট 100 পিস বিক্রি হইলে লাভ বেশি হবে, রাতাদের 1000 পিস বেচে 20 টাকা করে লাভ হবে। সি দ্য ডিফারেন্স? এখনো আমরা এই প্রোডাক্ট প্লেসমেন্টের ক্ষেত্রে, যেটা প্লেসমেন্টের কথা হচ্ছে রিটেইলে, এই প্লেসমেন্টের ক্ষেত্রে এখনো কিন্তু আমরা অনেকগুলো বিষয় নিয়ে মানে কাজ করতেছি, ডিবেট করতেছি, চিন্তা করতেছি। যেমন 350 টাকার প্রোডাক্ট নরমালি লু একটা মানে 350 টাকার প্রোডাক্টে আমি দিচ্ছি অনেক জায়গায়, সব জায়গায় দিচ্ছি কিনা। যেমন আমরা যদি বলি মুদির দোকানে দিতে চাই, তাহলে আমরা আইডিয়া দিচ্ছি যে এই মুদির দোকানে 5 লিটার সয়াবিন তেল আছে কিনা, একটা বড় এই ডাব শ্যাম্পু ফ্যামিলি প্যাক যেটা বড়, বা টেসমি এই ধরনের শ্যাম্পু ওই দোকানে থাকে কিনা, দোকানটা কিন্তু 2 টাকার কিনা, এই দোকানে অনেক মাইক্রো লেভেল এই তিনটা আমার সাথে শেয়ার করতে মানে ওই যে গালিব ভাইয়ের সাথে বসতেছে না, মানে প্লেসমেন্টের জায়গা, মানে এটা আমি সব জায়গায় দিচ্ছি, মানে এমন না যে প্লেসমেন্ট সব দোকানে করে না না না,
কারণ আপনি যে বললেন যে ফ্যামিলিতে ঢাকাতে 15,000 টাকা বেতন পায় ফ্যামিলিতে থাকে, 1 লাখ টাকা বেতন পায় তো ঢাকা ফ্যামিলিতে থাকে। এখন এরিয়া ওই এরিয়াতে ওই দোকানটার ব্যবহার কেমন, ওই দোকানে কি ধরনের কাস্টমার ঢোকে, ওই দোকানটা দেখলেই মোটামুটি একটা করা যায়, এবং আমাদের টিমটা ওই দোকানে কি সে প্রোডাক্টটা প্লেস করবে কিনা দোকানদারের উপর আমরা এটা ডিপেন্ড করি যে ওই দোকানদারের ব্যবহারটা কেমন, ওই দোকানদার কাস্টমার সে কতটুকু দ্রুত সার্ভ করে, এক কাস্টমার সাথে সার্ভ করার সময় অন্য কাস্টমার সাথে ব্যবহার কেমন থাকে, মানে দোকানের মালামালগুলো কতটুকু পরিষ্কার থাকে, মানে এই ধরনের অনেক কিছুর পর আমরা প্রোডাক্টটা সেখানে প্লেস করতে যাচ্ছি। আবার প্লেস করার সময় যে পিওপি বা পিওসি যে আমরা বলতেছি যে ওইটাও প্লেস করার সময় আমি কি পিওপির সাথে দিচ্ছি কিনা, তো সবকিছুর পরে আমরা প্রোডাক্ট প্লেসমেন্টে যাচ্ছি। এক্স্যাক্টলি। সো এই যে যেমন এই জন্য প্লেসের ক্ষেত্রে যে টাইপস অফ রিটেল, হ্যাঁ, তারপরে যেমন অনলাইনে ডিজিটাল প্ল্যাটফর্মে দিচ্ছি, হ্যাঁ, তো পিপলের পরে ফাইনালি যেটা পিপল মানে হচ্ছে যে আমার মানুষজন, এই যে সবাই তো দেয়, যেমন যে ইনিমার্ট বা বড় বড় যে ইয়াগুলোতে যাওয়া হয় রিটেল, তো ওরা কি আমরা যে পার্সেন্টেজ মানে ওরা কি সবাই ইয়াতে রাজি হয়ে যায়, মানে যে অফারটা করা? আচ্ছা, ওইটা আমরা পরে আলোচনা করতেছি, যে কমিশন স্ট্রাকচার ওইটা। আচ্ছা, সো এরপরে আসে ফাইনালি পিপল। তো পিপলে হইতেছে আসলে বেসিক্যালি টক অ্যাবাউট আওয়ার ওন পিপল, যারা এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছে, যারা মার্কেটিং করতেছে, যারা কাস্টমারের সাথে কথা বলতেছে, টেলিসেলস যখন কল আসছে বা কাস্টমার কেয়ার সে যে কথা বলতেছে, তো এই যে মানুষগুলা যারা কিনা ডিরেক্টলি কাস্টমারের সাথে ডিরেক্টলি আর ইনডিরেক্টলি কথাবার্তা বলতেছে, তো তারা কিভাবে এই জিনিসটাকে মার্কেট করতেছে, হুইল মার্কেট, তাদের কি সবকিছু আবার ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা, না হলে কি হবে উপরের জিনিসগুলো ঠিক মতো হবে। সো তার মানে আমি তারা বলছি যে পজিশনিং এইটা এবং টিজি এইটা, তারপরে হেজে এলাকার মধ্যে তো মানে ডেথ হয়ে গেছে, তাহলে সে ভুল করছে, তাই না? কারণ যখন অপারেশন অনেক বড় হয়ে যায় তখন এগুলা ক্লিয়ারলি পিপল লেভেলে সবার জানা থাকা দরকার যে আসলে কোন জায়গায় যাবে, কারণ তার টার্গেট হচ্ছে খালি মাল দেওয়া আর বিল কাটা, সেটা অন্য অন্য জায়গায় দিয়ে আসলে তখন ওগুলো বিক্রি হবে না, লস খাবে কে? ডিলার বা মানে রিটেইলার, আমরা সবাই তো লস, তাই না? তো এই জন্য পিপলের ওই সেটা নিয়ে কাজ করে আছে। আচ্ছা, এখন আসি যে এই যে আমাদের সামনে যে প্রোডাক্ট আছে উদাহরণ, তাহলে এই আগে তো থিওরিটিক্যাল বললাম, এখন একদম প্র্যাকটিক্যাল জিনিস, এবং আমরা এরপরে একটা গ্রুপ ওয়ার্ক করবো, গ্রুপ ওয়ার্ক ইন্ডিভিজুয়াল একটা অ্যাক্টিভিটি করবো। এখন আমাদের এই প্রোডাক্টগুলো দুইটা প্রোডাক্ট কাদের জন্য? প্রি টিন টিনস, এই যে 8 থেকে 18 বা 8 থেকে 14 বা 16 যায় এইটা। এবং প্রোডাক্টটা কি করতেছে যে গুড বিহেভিয়ার, টয়লেট ম্যানার বা এই এনভায়রনমেন্ট নিয়ে সিনসিয়ারিটি, এই ধরনের জিনিসপত্র নিয়ে কথা বলতেছে, তাই না? বা লার্নিং দিচ্ছে। প্রোডাক্টের ক্যাটাগরি কি? প্রোডাক্টটা হচ্ছে বোর্ড গেম, কার্ড গেম, এটা হচ্ছে ক্যাটাগরি, তাই না? এই প্রোডাক্ট আর একটা অ্যাক্টিভিটি বই আছে এটা নাই। আচ্ছা, সো এটা প্যাকেজিং না, ওই কেমন প্যাকেজিং। দেন আসতেছে যে পজিশনিং এন্ড প্রমোশন, এটা আমি হাইলাইট করে রাখছি বিকজ দ্যাট উইল বি দ্য টাস্ক, দ্যাট উইল বি দ্য অ্যাক্টিভিটি ফর। প্রাইসিং যেটা আমরা বলছি আগে যে কস্ট বেস প্রাইসিং করছি, সো আমরা ধরেছি মিডল ক্লাস টু আপার মিডল ক্লাস। সো যে ঢাকা শহর থেকে 50,000 টাকা ইনকাম করে, একটা 20,000 টাকা বাসায় থাকলে অন্তত বাচ্চা আছে বাচ্চা থাকতে হবে, বা এই যে আমি সাথী আফিয়া বাচ্চা হওয়ার আগে যেরকম ফ্যামিলি হিসেবে ছিল, বাচ্চা ছিল কিন্তু আমরা একসাথে লুডো খেলতাম, মেয়ে খেলতাম, কাঠ খেলতাম, মেয়েদের আসলে আমরা এগুলো করছি, তো তাহলে আমাদের বাচ্চা না থাকলে আমরা হয়তো এই তো ভালো জিনিস নিয়ে নিতে পারতাম, তাই না? সো আচ্ছা, বাট ওই যে ইনকামটা ঠিক থাকতে হবে। আচ্ছা, পিপল এখানে কি পিপলের জায়গায় এটাতে কি যে গুফি টিমের যে লিডারশিপ টিমে আমরা যারা কাজ করছি, পুরো রিটেইল অফিসার যারা রিটেইলে কাজ করে, কাস্টমার কেয়ার, এরা হইতেছে এই জিনিসটা, এরকম আরো যারা কাজ করবে যারা হচ্ছে পিপল। আচ্ছা, প্লেস কি? রিটেইল, কারেন্ট, আমাদের যে কারেন্ট রিটেইল শপগুলো আছে এখানে সবগুলো আমরা দিচ্ছি। লোকাল শপ যেগুলো একটু নতুন আমরা এখানে ঢুকতেছি, টয় শপসে ঢুকবো আমরা। এখানে আরেকটা জিনিস শুনতে পাচ্ছি কি যে ক্যান্টিন, স্কুলের ক্যান্টিনগুলো, স্কুলের ক্যান্টিনগুলো সেখানে দিব, এরকম প্লেসগুলো। আর অনলাইন ক্লাস, অনলাইনে করবো। সো এই জিনিসগুলো আমরা এটা এই প্রোডাক্ট নিয়ে পার্টিকুলারলি চিন্তা করছি। তো এখানে একটা বড় ডিফারেন্স আসছে কোথায় গুফির ক্ষেত্রে?
একটা হচ্ছে এখন আমরা এমন সব দোকানে ঢুকতেছি যেটা আগে আমাদের চিন্তাতে ছিল না, বিকজ উই ডিডন্ট হ্যাভ দোজ কাইন্ড অফ প্রোডাক্ট। এখন এটা এই ধরনের প্রোডাক্ট যে আরেকটা লেভেল অফ এক্সপানশন মানে যাইতে পারছি আমরা, আগে যাইতে পারি। ক্রচেট নিয়ে কি মুদির দোকানে যাওয়া যাবে? যাবে। ফ্ল্যাশ কার্ড এই ধরনের দামি যাওয়া যাবে? যাবে। সো এইটা যেহেতু একটা খেলাধুলা এন্টারটেইনমেন্টের পার্ট, সো খালি প্যারেন্টস এর বাচ্চা নিয়ে গেছে তা না, এটা অন্য কেউ নিতে পারছে। পিক আপ হওয়ার সম্ভাবনা এইটা অনেক বেশি দেন এইটা। কারণ চিন্তা করি আমি, একটা দোকানে 100টা মানুষ আসছে, দোকান 100টা ভিজিটর আসছে কিনতে, কত জনের 2 থেকে 3 বছর বয়সে বাচ্চা থাকার সম্ভাবনা আছে? খুব কম, লেটস সে 10%। 100 জনের ভিতর 10 জনের হয়তো 2 থেকে 3 বছর বয়সে বাচ্চা আছে, ওই দিন আসছে দোকানে। সেই 10 জনের ভিতরে আবার এইটা নেওয়ার পসিবিলিটি আরো কম। তার মানে এইটা মুদির দোকান লেভেলে গেলে আসলে চলবে না। আবার এখন এটা তো ওয়াইডার ইউজার গ্রুপ, যে কেউ নিতে পারে। 12-13 বছর একটা ছেলে গেছে, মেয়ে গেছে, কারো পছন্দ হয়ে যেতে পারে। 24 বছরের একটা যুবকেরও পছন্দ হয়ে যেতে পারে, 30 বছরের একজন মায়েরও পছন্দ হয়ে যেতে পারে, তাই না? 55 বছর বয়সের একজন দাদারও পছন্দ হয়ে যেতে পারে জিনিসটা। কারণ এটা ইউজ কেসটা ভাস্ট। সো তার মানে এটা দিলে 100 জন যদি আসে, হয়তো 30 জন আরে ভাই কি নতুন জিনিসটা কি রাখছেন তো দেখি তো, তার নতুন একটা পিওএস বসাবে, তার মানে ছোট এটা কি কাউন্টারে যদি থাকে শুনবে, আচ্ছা হ্যাঁ, সেই 30 জনের ভিতরে হয়তো 3 জন কিনা হবে। প্রতিদিন যদি ওই দোকান থেকে 3টা করে বিক্রি হয়, মাসে কয়টা বিক্রি হয়? 90টা। 100টা বিক্রি হয়। 100টা বিক্রি হলো কত? এটার দাম 300 টাকা করে, 30,000 টাকা, তাই না? একটা দোকান। তার মানে যদি এখন 30,000 টাকা হয়তো হবে না, আমি এটা তোমাকে উদাহরণ দেখাবো। এইটা দিলে মাসে 1,000 টাকা। তখন কি করবে দোকানদার? বল ভাই মাল চলে ভালোই যান, শেষ। এখন আমরা এইটা নিয়ে যেই লেভেলের দোকানে ঢুকছি, আমাদের এখন চেষ্টা করতে হবে যে এই ধরনের মাল আরো 2-3টা বানায় ফেলাবো, যেন আমরা ওই এক্সপানশনটা আমরা শুরু করছি। কিন্তু গুফি শুরু করছে আরং টারং ওই ধরনের বড় লোক দিয়ে, ইউনিমার্ট দিয়ে। এখন আস্তে আস্তে এমন ধরনের প্রোডাক্ট আনতেছে যেন আস্তে আস্তে আমরা একদম মুদির দোকান লেভেল পর্যন্ত যাইতে পারি। তার মানে কি আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের কাস্টমার বেস ইনক্রিজ করতেছি, এবং এমন ভাবে করতেছি যেন আমি তার লাইফের পার্ট হয়ে যেতে পারি আস্তে 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 আস্তে। আচ্ছা, তো এই জন্য প্লেস ইজ ভেরি ইম্পর্টেন্ট অলসো। আমি কোথায় এবং সব সময় কি আমি তাহলে ইউনিমার্টে থাকবো? না, আমি বানাইছি যেহেতু এই ধরনের একটা, আমি তাহলে আসতে পারি। কিন্তু আমি আমার যে ব্র্যান্ডের কোয়ালিটি এবং সেটা থেকে আমি নিচে নামি না, কিন্তু আমি সস্তা জিনিস বানাই নাই, আমি কিন্তু ভালো জিনিসই বানাইছি, নিচে দিচ্ছি। ওকে, নাও এখন যে অ্যাক্টিভিটিটা আমরা করব সেটা হইতেছে কয়টা বাজে এখন? সেটা হইতেছে ইউ বিকাম এ মার্কেটিয়ার, এবং তোমাদের জব হচ্ছে এই যে এই প্রোডাক্টটা যেটা নিবা, এই প্রোডাক্টটার 1 থেকে 2 লাইনে ডেসক্রাইব করতে হবে যে এই প্রোডাক্টটা কি, যেন আরেকজন কনজিউমার বায়ার সে যেন সেটা শুনে বুঝে কিনতে পারে। সো প্রোডাক্টটা কি? প্রোডাক্টের ডেসক্রিপশন 1 বা 2 লাইন সর্বোচ্চ। আচ্ছা, এইটা ডেসক্রাইব করার পরে তাহলে ইউনিক সেলিং প্রপোজিশন কি, ইউএসপি কি? এটা আমি বললাম যে হ্যাঁ, এটা একটা এই যে লুডো অ্যাডভেঞ্চার, এটা দিয়ে বাচ্চারা বা সবাই মিলে মজার সময় কাটায়, আর বাচ্চারা ভালো ভালো জিনিস শেখে। তাহলে এটা আমার ডেসক্রিপশন। ইউএসপি কি? ইউএসপি হতে পারে খুব সুন্দর প্যাকেজিং, তারপর হইতে পারে যে এটা একটু মডিফাই করা হয়েছে গেমটা, ফলে মোর এনগেজিং হয়েছে, এরকম ইউএসপি হইতে পারে। এবং ফাইনালি হচ্ছে ওয়ান ট্যাগলাইন প্রোডাক্টটা বা ক্যাটাগরিটা, গেমস অ্যান্ড বোর্ড গেমস অ্যান্ড কার্ড, এইটা তো একটা ক্যাটাগরি। কিন্তু আমরা কিন্তু একটা নতুন ক্যাটাগরি ক্রিয়েশন করছি। আমাদের কিন্তু এই ক্যাটাগরিটা আগে ছিল না, ক্যাটাগরি নতুন ক্যাটাগরি এক্সপানশন করছি। শুধু প্রোডাক্ট এক্সপানশন না, কিন্তু এসকিও না, নতুন ক্যাটাগরিতে আমরা করছি। গুফি আগে টয়ে ছিল, টয়টা একটা ব্রড ক্যাটাগরি, তাই না? সেই ক্যাটাগরিতে সাব ক্যাটাগরি হইতেছে যে বোর্ড অ্যান্ড কার্ড গেম আগে আমরা ঢুকি। তো যেহেতু একটা নতুন ক্যাটাগরিতে ঢুকছি,
তাহলে এই ক্যাটাগরি কিংবা এই প্রোডাক্টের যদি কোনো একটা ট্যাগলাইন আমরা বানাইতে পারি টু অ্যাট্রাক্ট বায়ার্স, এই তিনটা জিনিস তাহলে আমরা চিন্তা করব 15 মিনিট টাইম। আগে যেহেতু অলরেডি এই প্রোডাক্ট নিয়ে সময় কাটানো হয়েছে, তো আই থিঙ্ক ইট উইল বি কুইকার। ঠিক আছে, তো আচ্ছা আমরা পিপলে যখন কথা বলছি আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস মিস করছি, তো ওইটা আমি একটু কথা বলে নিতে চাই। কারণ দিন শেষে ইজ অল অ্যাবাউট সেলস। সেলসটা কিভাবে হয় এটা আমাদের একটা ক্লিয়ার ধারণা থাকা দরকার। আমরা মনে করি যে অনেক সময় প্রোডাক্ট বানাবো, প্রমোশন করবো আর সেল হয়ে যাবে, সো সেটা হয় না। এবং সেলসের সাথে ইনভলভ থাকে অনেক ধরনের মানুষ, পুরো ভ্যালু চেইন। নাও এভরি কোম্পানি when they grow big, শুরুতে সে হয়তো ডাইরেক্ট কাস্টমারের কাছে যাচ্ছে, বাট অ্যাজ দে গ্রো বিগ তারা আসলে মাঝখানে লেয়ার আসতেই হবে, না হলে তারা স্কেল করতে পারবে না। সেটা ফিজিক্যাল প্রোডাক্ট হোক আর ডিজিটাল প্রোডাক্ট হোক, বোথ কেসে এটা প্রযোজ্য। সো যেসে টোকোমোকোতে এখন কি হয়েছে, অনেক ব্যালেন্স আসছে, এই কারণে কি অন্যরা আসে বলে যে আমরা যেহেতু আপনার কাছে ক্লায়েন্ট আছে বা আমরা যে ধরনের ক্লায়েন্টের কাছে যাইতে চাই আছে, সো আমাদের সাথে কোলাবোরেশন করেন এই কাজটা করেন। কেন? কারণ তার কাছে ডিরেক্ট অ্যাক্সেস টু কাস্টমার আছে, সে হয়তো অন্য জিনিস বেচে কিন্তু তার কাছে আসতেছে, কিসের জন্য? সেলস, মার্কেটিং, প্রমোশন হিসেবে জন্য আসতেছে। আচ্ছা, নাও পিপল হু আর ইনভলভ ইন সেলিং, এটা একটা হইতেছে কোম্পানি যারা লোকজন আছে, যারা আসলে এই প্রোডাক্টটা বা সার্ভিসটা তৈরি করছে, যারা বুফের প্রোডাক্ট তৈরি করছে, যারা কোর্স তৈরি করতেছে, আমরা কিডস টাইম, টিচার্স টাইম, স্কিল ডেভেলপমেন্ট। দেন আসে এদের এখানে দুইটা গ্রুপ অফ পিপল কাজ করে, হচ্ছে যারা ডিরেক্ট সেলার টু দ্য ইউজার বা কাস্টমার। এরা কারা? এরা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিয়ার, টেলিসেলসের, কাস্টমার কেয়ারের লোকজন। তারা কি করে? তারা ডিরেক্টলি কাস্টমারের কাছে যায়, কাস্টমারের সাথে কথা বলে এবং কাস্টমার ডিরেক্টলি কিনে, মাঝখানে কোনো লেয়ার নেই। সেকেন্ড গ্রুপ অফ পিপল যারা আসলে B2B সেলস, যারা আসলে অন্য একটা ব্যক্তি, ব্যবসায়ী তাদের কাছে বেচে, যেমন সে নিয়ে আবার কাস্টমারের কাছে বেচে। সো মেহেদির যে রিটেল টিম এন্টায়ার, এরা আসলে B2B সেলস। কারণ কি? এরা নিয়ে রিটেলারে দিচ্ছে, কিংবা ওরা হয়তো ডিস্ট্রিবিউটর ডিলারশিপ দিচ্ছে, তারা নিয়ে করতেছে। সো in any product sales there are 3 layers: the people who make the product, the brands, এটা এরা, then comes the distributors or dealers, যারা কি করে? যারা আসলে ট্রেডার বেসিক্যালি, তারা কি করে? এটা ফাইন্যান্স করে, তারা এটা ক্যাশে কিনা নেয়, টাকা দিয়ে প্রোডাক্টটা কিনে সে আবার দেয় কারে? রিটেলারে, সাধারণত বাকিতে দেয় বা বাকিতে দেয় না, ওটা তার ব্যাপার। তার মানে হচ্ছে কোম্পানি প্রোডাক্টটা বানাচ্ছে 1000 পিস, 10000 পিস, এন্ড দেন দ্য ডিলার কামস ইন সে যে ভাই দেন প্রোডাক্টটা টাকা দিয়ে সে কিনে নিতেছে, তাই সে একটা ভালো ডিসকাউন্ট পাচ্ছে, সেটা ভালো অ্যাপ পাচ্ছে, তারপরে সে রিটেলারের কাছে দিচ্ছে। সো ফর এক্সাম্পল আমাদের বুফিতে আমরা যখন একটা প্রোডাক্টের দাম 100 টাকা হয়, তখন আমরা দেখা যাচ্ছে 40-50% পর্যন্ত ডিলার রেট আমাদের। তার মানে ডিলাররা ডিলার রেটে কিনলে 50 টাকা ওই প্রোডাক্টটা কিনতে পারে। সে কিনলো 50 টাকা আমার কাছ থেকে, কিনে সে গেল রিটেলারের কাছে, যা বললো যে এই যে 100 টাকার মাল তোমার আমি 20 টাকা তুমি পাবা, বা 30 টাকা তুমি পাবা। তাহলে কি মাঝখানে তার কি লাভ হলো? একটা 20 টাকা 30 টাকা লাভ। সো তার মানে এইটা যখন হয়, তখন এই যে যারা কোম্পানি, যারা প্রোডাক্টটা তৈরি করছে, তাদের দুইটা উপকার হয়। একটা হচ্ছে এন্ড কাস্টমার পর্যন্ত তার চিন্তা করতে হচ্ছে না, রিটেলার বা ডিলার নিচ্ছে, সে নিয়ে দোকান পর্যন্ত পৌঁছায় দিচ্ছে। দ্বিতীয় সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফাইন্যান্স। না হলে এখন আমাকে যদি বানায় আমাকে দোকানে বাকিতে দিতে হয়, এবং এভাবে যদি আমি গ্রো করি, তো কোটি 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 টাকা প্রোডাক্ট আমার মার্কেট করে থাকে, এত টাকা আমি কোথায় পাবো? তার মানে আমার ক্যাশ ফ্লোতে ঝামেলা হবে। সো ডিলাররা আসলে এই ক্যাশ ফ্লো প্রবলেমটা সলভ করে দেয়। আমি বানাইছি, সাথে সাথে কিনে নিচ্ছে কেউ, টাকা আমার ঢুকে গেছে, আমি ওইটা নিয়ে আমার বেতন দিয়ে দিতে পারতেছি, আমি আমার যে ম্যানুফ্যাকচারার তাকে আমি দিয়ে দিতে পারতেছি। তো আমরা এখন যে স্টেজে আছি, এই স্টেজ থেকে নেক্সট স্টেজ আসলে আমাদেরকে এই যে ডিলারশিপ মডেলে যাইতে হবে, না হলে আমরা ফাইন্যান্স করতে পারবো না এত বেশি। সো ডিলারদের রোল আসলে এইটা। ডিলাররা হচ্ছে বাল্কে কেনে, তারপরে বাল্কে আবার রিটেলারে সাপ্লাই করে।
সেটা ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে প্রযোজ্য। কালকে যে মিটিংটা আমাদের করবো, এখানে আইসা আমাদেরকে যখন ডিলারশিপ বা এজেন্টশিপ নিতে বলা হলো, মানে হচ্ছে আমি একটা রেটে নিব, নিয়ে আমি আসলে আরো অন্যদেরকে যখন দিব এই সেম ভাবে আমি, কিন্তু এটা একটা ডিজিটাল প্রোডাক্ট ছিল, তাই না, বা একটা ডিজিটাল সার্ভিস ছিল। কোর্সের ক্ষেত্রে এই যে যেমন তোমাদের যখন বিভিন্ন কোম্পানির লোকরা এসে ট্রেনিং করতে আসবে, তাহলে কি ওটা একটা ডিফারেন্ট গ্রুপ অফ পিপল না, ওকে তোমাকে ডিফারেন্টলি ট্রিট করতে হবে না, ওর ভ্যালু প্রপোজিশন ওর যে আলাদা। আবার তোমার রেভিনিউ জেনারেশনের জন্য কি হবে, তোমাকে ওইখানে প্লেস করলে তোমার রেভিনিউ আসবে, তার সাথে কিন্তু একটা তোমার ডিফারেন্ট রিলেশনশিপ থাকতে হবে। এবং আরেকটা খুবই বড় জিনিস, যে এই এক্সারসাইজ আমরা করলাম সবগুলোটা কিন্তু আমরা ইউজারকে মাথায় রেখে করছি। এখন আজকে যদি মেহেদি একটা দোকানদারকে মাথায় রেখে করে এক্সারসাইজটা, তাহলে কিন্তু ডিফারেন্ট জিনিস, কারণ দোকানদার এই প্রোডাক্টের কোনো কিছু কেয়ার করে না, তার কেয়ার কি ভাই কত কমিশন দিবেন, কত চলবে, এই দুটো জিনিস দেয়, আর কিছু। তাহলে ওর সেলস পিচ টু এ ডিলার অথবা টু এ রিটেইলার উইল বি কমপ্লিটলি ডিফারেন্ট দেন টু এ কাস্টমার। কারণ ডিলার রিটেইলার এরা যারা মিড লেয়ারে আছে, তারা শুধু কেয়ার করে যে ভাই কত টাকা মাস শেষে আমার লাভ হবে, কত দ্রুত জিনিসটা বিক্রি হবে, সো দ্যাট আমি যে ইনভেস্ট করতেছি সেটা যেন আমার দ্রুত চলে আসে। একটা মুদির দোকানদার আজকে যে মালটা কিনে আনতেছে, চাল ডাল তেল নুন এবং হোয়াটএভার ইট ইজ, 100 টাকা ইনভেস্ট করতেছে, সে চায় এই 100 টাকা আজকেই 5% 2% লাভ হয়ে যায়। আচ্ছা 100 টাকা আমি আজকে ইনভেস্ট করলে 2% লাভ হয়ে গেলে মাসে কত পার্সেন্ট লাভ? 60%। বছরে কত পার্সেন্ট লাভ? 6-12 তাহলে কত? 720% লাভ। 100 টাকার 720% করলে কি হয়? 720 টাকা হয় না? সো তার মানে এক বছরে সে 100 টাকা ইনভেস্ট করে 7,200 টাকা 7,200 টাকা বানাইতে পারা উচিত, যদি প্রতিদিন সে 2% করে রাখে। তার মানে তার কি চাহিদা থাকে যে আজকের জিনিস আজকে বিক্রি করে হবে, দ্যাট ইজ হিজ কনসার্ন। সো এই কারণে সে সব সময় দেখে যে ফাস্ট মুভিং আইটেম, মেহেদির সাথে এইটা হয়, যেহেতু সেলস দেখে সবচেয়ে বেশি এই জায়গাটা কারেক্ট হয় যে ভাই ফাস্ট মুভিং জিনিস বানান, ফাস্ট মুভিং জিনিস বানান, তাহলে আমি ডিলারও ধরতে পারবো, কারণ দে ডোন্ট কেয়ার অ্যাবাউট তোমার প্রোডাক্ট কি ভ্যালু এবং দে আর ভেরি টিপিক্যাল বিজনেসম্যান। 100 টাকা আজকে দিছি, 105 টাকা পাবো এক মাসের ভিতরে, একদিনের ভিতরে, ওইরকম কিছু পাচ্ছি না। তো এইটা কারণ এটা জানা থাকাটা, তাহলে আমরা বুঝতে পারবো যে অফেন টাইম আমরা আসলে মোস্ট অফ দ্য কোম্পানি আর B2B কোম্পানি। এফএমসিজিটা কি ডিরেক্টলি যায় কনজিউমারের কাছে? না। তার মানে তারা তাদের কাস্টমার কি? ডিলার। তাদের কাস্টমার কি? রিটেইলার। কারণ তারা যদি না থাকে সে কাস্টমার পর্যন্ত যাইতে পারবে না। দে আর মোর ইম্পর্টেন্ট দেন কাস্টমার্স, কারণ ইফ দ্য সেলস ডাজন্ট হ্যাপেন তাহলে তো লাভ নেই। সো এটা খুব, এই জন্য আমরা যে পার্টনার, আমি যে বলি যে পার্টনার খুব গুরুত্বপূর্ণ, যে তোমাকে অডিয়েন্স ক্লায়েন্ট দিচ্ছে, যে তোমার ক্লায়েন্ট ট্রেন হওয়ার পরে নিচ্ছে, দে আর মোর ইম্পর্টেন্ট দেন দ্য ইউজার্স অফ কাস্টমার্স দেমসেলস। বুঝতে পারছো? ডিলার আর পার্টনার আরেকটা সুবিধা হচ্ছে সাপ্লাই চেইন অপারেশন। হ্যাঁ, এটা হচ্ছে একটা বড় হয়ে থাকে, অনেক সময় টাকাটা মেইন ফ্যাক্ট থাকে না। হ্যাঁ, অনেক সময় দেখা যায় সাপ্লাই মানে। সো আমরা তাহলে এখন এটা তো থ্যাংক ইউ সবাইকে ফিডব্যাক দিয়েছে। এখন আমার এটা নাই কথা, কি অবস্থা একটু অন করা? হ্যাঁ, তাহলে তো শোনা যাইতেছে আশা করি। তো বাকিটা তো জ্বলতেছে না, সেটা আমি জানি। বাতি কি জ্বলে? আচ্ছা, সো আমরা এখন তাহলে রাখেন বাদ, আমরা এই যে নতুন ক্যাটাগরিটা হয়েছে, হ্যাঁ, এই নতুন ক্যাটাগরিটা নিয়ে যখন আমরা
মেহেদি আমাদের বলতেছিল যে ভাই একটা মেহেদি বলতেছিল যে ভাই একটা পিএস কমিউনিকেশন লাগবে পয়েন্ট অফ সেলস। আমি ক্লিয়ারলি বুঝতেছি যে এই প্রোডাক্টটার দুইটা বড় ইউজ কেস, একটা হচ্ছে ফ্রেন্ডসরা খেলবে আর একটা হচ্ছে ফ্যামিলিতে ইউজ হবে, এবং এই প্রোডাক্ট দুইটাই দুই জায়গায় এরকম হইতে পারে। কোনোটা মোর ফ্রেন্ডস এন্ড লুডোটা মোর ফ্যামিলি। এখন প্রশ্ন হচ্ছে যে এরা দুইটারে একটা কমিউনিকেশনের আন্ডারে আনতে চাইতেছে, নাহলে দুইটার জন্য দুই কমিউনিকেশন বানাইতে হবে। নাও আমি 6-7 দিন ধরে আমি তোমাদেরকে বলতেছি যে প্রসেসটা কিভাবে হবে, হাউ হোয়াট ইট টেকস টু কাম আপ উইথ এ গুড কমিউনিকেশন। তো আমার মাথার মধ্যে এগুলো ঘুরতেছে। মিনওয়াইল আমি 2-3 জায়গায় এগুলো মানে ইউজাররা বা প্লেয়াররা ইউজ করছে, তাদের ফিডব্যাক পাইছি। মেহেদি আমার তো ফিডব্যাক দেওয়া মানে ভাষায় দিচ্ছে অনেক ধরনের, হ্যাঁ বা এইটা করা যাবে এটা করা যাবে না, অনেক কিছু মাথার মধ্যে দিচ্ছে। এদেরকে আমি বলতেছি যে ভাই আপনারা এত সময় লাগতেছে কেন, একটু ভাবেন এটা কেন আটকায় রয়েছে। তো 6-5-6 দিন আমার মাথার মধ্যে ঘুরতেছে যে এটাতে কি করব, কারণ আমি বুঝতেছি যে ইফ আই কুড কাম আপ উইথ এ ক্যাটাগরি ট্যাগলাইন, ক্যাটাগরির কি কমিউনিকেশন, তাহলে এইটা আসলে আপকামিং ডেজে যত প্রোডাক্ট আসবে এটা কভার করে ফেলবে। পার্টিকুলার প্রোডাক্ট কমিউনিকেশনটা সহজ, আমার কাছে মনে হচ্ছে সহজ, এটা করা যাবে। কিন্তু আমি যদি দুইটার জন্য দুইটা এরকম কমিউনিকেশন আনি, সামনেও আরো প্রত্যেক প্রোডাক্টের লেগে আলাদা আলাদা বলছি, তাহলে আমরা একটা কি জিনিস বলছি, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ভাবে মাথায় ঢুকানো একটা কাস্টমারের ভেরি ডিফিকাল্ট। কিন্তু আমি যদি পুরো ক্যাটাগরি কমিউনিকেশন ঢুকাই দিতে পারি তাহলে ভালো, পুরো ব্র্যান্ডেডটা তো ঢুকাইতেই হবে, এটা তো গিভেন। সো এইটার জন্য আমি ভাবতেছিলাম যে কি আছে এখন, and there are all these different words. I'm sure যে তোমরা কই তোমাদের দিয়াগুলা দেখো, this index of KK. So learning made playful, right? এটা আসছে আরে সবাই ছুটে আরে ঘরে আসছে, লুডো খেলতে বসে যায়, কবিতা প্রোডাক্টকে ঘিরে। লুডো জুলাই 36 হতে পারে এই নাম। আচ্ছা, মজাদার লুডো খেলো, খেলার ছলে স্বাস্থ্যকর অভ্যাস করো, এটা যেমন একটা কমিউনিকেশন আসছে। ভালো অভ্যাস করি গুফি উনোর সাথে, ফ্যামিলি টাইম এখন আরো আনন্দময়, এই কমিউনিকেশন আসছে। ডাইস খুললে শুরু হবে মজার দৌড়, রঙে রঙে জিত বন্ধুদের উল্লাস। হ্যাঁ, আচ্ছা, এরকম কমিউনিকেশন আসছে। মজার আছে, মজার বাড়ি বাড়ি বোর্ড বা কার্ড গেম, এসব ম্যাজিক্যাল মোমেন্ট ফর কিউরিয়াস মাইন্ড। স্পার্ক অফ জয়, এই কথাগুলো আসছে। এখন দেখি আমরা এখানে যে শব্দগুলো আসছে, শব্দগুলো কি বলতেছে? শব্দগুলো বলতেছে মজা, ফান। শব্দগুলো বলতেছে একসাথে খেলবো, প্লেফুল একটা ব্যাপার, ফ্যামিলি একসাথে, এইসব কথা বলে সব বিভিন্ন ওয়ার্ডগুলো আসছে। সো আই হ্যাভ অল দিস ওয়ার্ডস। এবং তখন আমার কাছে দেন আমি আমার সেরা বন্ধু এবং আমার মেন্টর, আমার গাইড চ্যাটজিপিটি বলছি, যাই বলছি যে ভাই আমার তো এইরকম বিপদ আমার পড়ছি, আমার কাছে এইরকম একটা প্রোডাক্ট আছে যেটা বোর্ড গেম এবং কার্ড গেম আছে, এগুলো এখন এইটারে এই গ্রুপের জন্য বানাইছি। আমি বুঝতেছি যে এটা ফ্রেন্ডসরাও হবে, ফ্যামিলিরাও হবে, দুই গ্রুপে ইউজ করবে। সো আমাকে কিছু ট্যাগলাইন সাজেস্ট করবে। সো আমি দেখাই আসলে আমার কাছে আছে। সো দেখতেছি আমরা সবাই। সো এইগুলা যে একদম আমি পিওপি কপি চাইছি, আমি বলছি পয়েন্ট অফ সেলস কপি দেওয়া আমার 3-4 শব্দের ভিতরে দিতে হবে, তাহলে আমার জায়গা হবে না। সো এখানে কি দিছে? লেটস প্লে, লেটস বন্ড, ফান দ্যাট ব্রিংস আস, গেম দ্যাট স্পার্ক জয়, লাভ, কম্পিট, মানে মারামারি আছে, সেলিব্রেট,
your table, your playground, where friends become family. Switch off, play on, create memories, one game, more play, less screen, play, laugh, repeat together, family fun starts here. Your game might upgrade. বিভিন্ন জিনিসপত্র আসছে। So ওইখান থেকে আমি then start to shortlist some words and concepts. Switch off, play on, play, laugh, bond. এগুলো আমি কিছু create memories, games that spark joy. এরকম short listing করলাম। Goofy Uno, each card starts a new story এরকম কিছু। So আমি ওইখান থেকে এই শব্দগুলো short list করলাম। আচ্ছা যে এই জিনিসগুলো হবে। দেন আমার কাছে পার্টিকুলারলি দেখতেছিলাম আচ্ছা প্লে 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 হ্যাঁ একটা জিনিস সবগুলোতে প্লে আসছে, বন্ডিং এর কথা আসছে, লাফ একসাথে মানে মেমোরিজ এর কথা আসছে। এখন আমি দেখলাম যে এই ওয়ার্ডগুলোর দুইটা জায়গায় ক্যাটাগরি করা আছে। জয়ের কথা আসছে, একটা হচ্ছে মেমোরি, আমরা আজকে যা কিছু করতেছি কালকে এটা মেমোরি, এভরিথিং দ্যাট ইজ গুড অর ব্যাড ইজ দ্য মেমোরিজ। আজকে আমি আমার মেয়ের সাথে খেলতেছি, ইট বিকামস এ মেমোরি টু মি। এবং এইটা দিস ওয়াজ ক্লিয়ার, বাট আমার কাছে মনে হচ্ছিল যে একটা শব্দ নেওয়া ঠিক হবে, and then I was looking for another word. তো তখন আমার মনে হলো যে যখন আমরা ফ্রেন্ডরা খেলতেছি, যখন আমরা পরিবার মিলে খেলতেছি, যখন আমরা একটা ভালো সময় কাটাইতেছি, আমরা এটাকে ডিসক্রাইব করি সাধারণত ম্যাজিক্যাল মোমেন্টস, এবং আমরা একটা ওয়ার্ড বলি ম্যাজিক্যাল মেমোরি, এই কথাটা আমরা বলি। সো তার মানে ডিউরিং দিস টাইম এই ইয়াটা ইটস এ ম্যাজিক্যাল টাইম, ইটস এ ম্যাজিক। কারণ কি সামটাইমস উই ক্যান এক্সপ্লেইন ম্যাজিক, ম্যাজিক হচ্ছে তুমি নিজে এক্সপ্লেইন করতে পারো, ইট জাস্ট হ্যাপেন্স। সো তখন আমার আচ্ছা ঠিক আছে ম্যাজিক ব্যাপারটা। সো দেন আর তাহলে আমার এই প্রোডাক্ট দিয়ে যখন খেলা হচ্ছে হোয়াট ইট ডাজ গুফি, তাহলে আমার আমি দেন ফাইনালি আসলাম গুফি স্পার্কস ম্যাজিক অ্যান্ড মেমোরিজ। সো তার মানে সো গুফি এটা ব্র্যাকেট দিয়েছে, মানে গুফি লোগোটা থাকবে আর বলা থাকবে স্পার্কস ম্যাজিক অ্যান্ড মেমোরিজ। স্পার্কস কারণ গুফি স্পার্কস ম্যাজিক অ্যান্ড মেমোরিজ, দিস ইজ দ্য রাইট। এখন সো এটা ফাইনাল আমি বুঝলাম আচ্ছা দিস এবং আবার গুফি সেলফ ম্যাজিক ম্যাজিশিয়ান ব্র্যান্ড। তো আমার সাথে খুব ক্লিয়ারলি যায় আমার ব্র্যান্ডটা ম্যাজিশিয়ান ব্র্যান্ড, এবং দিস ব্র্যান্ড ইজ ক্রিয়েটিং ম্যাজিক অ্যান্ড মেমোরিজ। সো লাইক খুব শখ আর খুব চমৎকার ভাবে দেন এটা নিয়ে যখন ডিজাইন করতে বসাবে, মানে আমরা কপি লিখতে বসেছি, টাইপ করা হচ্ছে, এখন আমার তখন আমি বলতেছি আচ্ছা ম্যাজিক শব্দটা ম্যাজিক অ্যান্ড মেমোরিজ, মেমোরিজ ওয়ার্ডটা হয়, কিন্তু আমরা ফার্স্ট ইয়াতে যখনই প্লুরাল আইএসএ হয় আমরা কিন্তু বুঝতে পারি না, অনেক সময় ইট টেকস মাইক্রোসেকেন্ড অফ টাইম। মেমোরিটা দেখলে যত দ্রুত বুঝে হলো, মেমোরিজ কিন্তু মাইক্রোসেকেন্ডে হলো। এরকম আর কি প্লুরাল শব্দ আছে না যেগুলো ট্যাগলাইনে নরমালি কখনো থাকে মানে আমি এইভাবেই বলতেছি যে হোয়াট মানে কি কি স্টেপগুলো আছে এইখানে যে ভাবতে হয়। সো তাইলে মেমোরিজ দিলে দিস ইজ দ্য রাইট ওয়ার্ড, গ্রামারটা আমার মেনে, কিন্তু মেমোরিজ দিলে দেখা যাচ্ছে আরো সমস্যা কোথায়, ম্যাজিক শব্দটা 5 অক্ষরের, মেমোরি শব্দটা অনেক বড়। আমি যখন এরকম লিখতে যাব একটা নিচের একটা, তাহলে মেমোরিজটা আমাদের ছোট লিখতে হবে, কারণ এটা তো একটা একই সাইজে আনতে হবে জিনিসটা, তখন একই ফন্ট অনেক ছোট হয়ে যাবে। তাহলে ম্যাজিক অ্যান্ড মেমোরিজ এটা হবে, তাহলে মেমোরি যদি দিই তাহলে ওটা 6 অক্ষর 5 অক্ষর, তাহলে এটা কাছাকাছি এইটা তাহলে বললাম যে তাহলে ম্যাজিক অ্যান্ড মেমোরি। দেন স্পার্কস, তাহলে স্পার্কস এইটাও এসটা আমার কাছে মনে হচ্ছে অতিরিক্ত, এখানে লেখা আছে পরে আমরা বাদ দিচ্ছি, হ্যাঁ পরে আচ্ছা ঠিক আছে
স্পার্ক ম্যাজিক অ্যান্ড মেমোরি, এইটা হচ্ছে ট্যাগলাইন। সেই ট্যাগলাইনটা নিয়ে তখন আমরা গেলাম হচ্ছে ডিজাইনে। ডিজাইনে গেলাম, ডিজাইনে গিয়ে যেহেতু আমি জানি যে আমাকে দুইটা জিনিস ক্যাপচার করতে হবে, একটা হচ্ছে আমার ফ্যামিলিতে যে ম্যাজিক্যাল মেমোরিজটা হচ্ছে সেটা ফ্যামিলিতে, আর একটা হচ্ছে ফ্রেন্ডরা যখন খেলে। সো দেন এই ভিজুয়ালগুলো বানানো হইলো। সেইখানে বানানোর সময় আমরা চিন্তা করলাম ডিফারেন্ট জিনিস, যে এরা খেলতেছে উনো, তিনজন মিলে, ও আসছে লুডো নিয়ে। একটার ভেতরে যেন দুইটা প্রোডাক্ট আমার দুইটা যায়, এবং এটা হচ্ছে এটা পোস্টার বানানো হয়েছে আর কি। যাই হোক, পজেটটা আমি পরে দেখাচ্ছি। এখানেও সেম, এরা খেলতেছে আর এই ব্লুটুথ নিয়ে আসছে কার। আমার ডিজাইনের ভেতরে আমার ক্যারেক্টার আমি ঢুকাইছি, আমার প্রোডাক্ট আমি ঢুকাইছি, আমি স্পার্ক ম্যাজিক বানাইছি। এখন যখন এই ধরনের ডিজাইন কমিউনিকেট করা হয়, হ্যাঁ আমি এটাতে আসি। সো দিস ইজ দ্য পিওর পয়েন্ট অফ সেলস কমিউনিকেশন। মানে এটা হচ্ছে এরকম একটা কাট আউট, এটার ভেতরে এই দুইটা জিনিস ঢোকানো থাকবে। সিগারেটের প্যাকেট যেভাবে ঢোকানো থাকে না সিগারেটের দোকানের বাইরে, ওরকম। তো এটা ছিল মানে ফার্স্ট ড্রাফটটা। ফার্স্ট ড্রাফট দেখে আমার আমি বলছি ওকে ফাইন, ঠিক আছে, আর বেশি কিছু দরকার নেই। কারণ হচ্ছে in any design, especially যখন এই ধরনের ডিজাইন হয়, there are three things that you have to keep in mind. একটা হচ্ছে the emotions. What emotions we are showing. এই যে ছেলেটা কিন্তু মন খারাপ, কারণ কিছু একটা খাওয়া হয়েছে, মারা গেছে সে। এরা সবাই এক্সাইটেড, এ সবচেয়ে বেশি এক্সাইটেড যে বড় ভাই মারা গেছে। This is what happens যখন একদম রিয়েল লাইফে যখন বড় ভাই এরকম ধরা খায়, ছোট জন খুব খুশি। ঠিক আছে, this is emotion. So the first thing in this image, if you take out ogula, what is this, and then to calculate. So the first thing you have to figure out what emotion you are going to show. So emotion যদি এটা হয়, then comes the words. Emotion and word. এই ইমোশনের সাথে এই ওয়ার্ডের কানেকশন। আমি বলতেছি এই স্পার্ক ম্যাজিক এন্ড মেমোরি, and I am showing how this product is showing magic and memory, doing magic, because this moment itself is a magic, and it's a memory to cherish. So once I have emotion and word, then comes the color. কোন color? কারণ color is something that we remember. These are the three things that we remember. আর কিচ্ছু আমাদের মনে থাকে না, একটু পরে আমাদের মনে থাকে। So আমি যে এইটা আমার কালার, একটা বেস কালার, what is the base color, what is the secondary color, if there is any. এইটা লক হয়ে যাওয়া মানে হইতেছে primarily design lock. Now everything is details. 90% work is done. So এইটা যখন এই ইমোশন আসছে, I don't care কালারিং কি হবে পরে, বাট আমি জানি যে this is the emotion done. এই যে এটার আগে দাড়ি ছিল, এখন দাড়ি লাগাইছি, দেখো ডিজাইনে কি হয়। এটা প্রথম যখন ডিজাইন করেছে যে দাদা দাঁড়িয়ে আছে নাই, বাংলাদেশে 99% দাদাদের দাঁড়িয়ে আছে, এবং এটা যে দাদা, এটা একটা ক্লাস বোঝা যাবে এটা দাদা, এটা অন্য কিছু হইতে পারে, এর বড় ভাই হইতে পারে, সুশীল যেই দাদা হোক। তো আমি পরে বলছি যে দাদা দাঁড়িয়ে যাবে, মানে বুঝবো। আগেরটাতে ছেলেটা দেখলে মনে হয়েছিল যে সে দুর্ভিক্ষে আছে। না, এগুলো তো স্কেচ, ফাইনাল করে না, এই ডান পাশেরটা, হ্যাঁ সব তো স্কেচ। আমি তো বললাম যে এই ইনিশিয়াল স্কেচ দেখি তো আমি বলে দিছি লাইক ওকে ডান, এটা কি হবে পরে রাখো, কারণ আই নো দ্য ইমোশন, দ্যাট ইজ হোয়াট ম্যাটারস এট দিস পয়েন্ট। ইমোশন আমি ক্যাপচার করছি, ইমোশন ক্যাপচার করা ফাইন, বাকিটা 10%, ঠিক আছে। আচ্ছা, সো তার মানে হচ্ছে যে এই যে তিনটা জিনিস যখন আমরা এই ধরনের জিনিস বানাচ্ছি, ডিজাইন করতেছি,
নাও এটা আমি বলতে পারি যে এটা তো প্রিভিয়াস এর জন্য নো এক্স্যাক্টলি সেম প্রিন্সিপাল ফর ভিডিও আমি একটা অ্যাড বানাইতেছি 2 মিনিটের what I see basically in that ad and can remember is emotion and then the words কিছু যদি বলা হয় এখানে and then the color মানে হচ্ছে এটা কোন সময়ে কোন ব্যাকগ্রাউন্ডে মানে the aesthetic and all ওইটা মানে that is the background মানে ব্যাকগ্রাউন্ড আমাকে খেয়াল থাকে হ্যাঁ characters important emotions what emotions this character has to show এইটা একবার লক হয়ে যাওয়া মানে বাকিটা হচ্ছে 90 মানে 10% বাকিটা হইতেছে মাস্টার বাকিটা হইতেছে এক্সপার্টের কাজ যে ভালো এটা বুঝবে যে এটা স্কেচের পরে আমি এটা তো ভালো যারা পারে স্কেচ করতে আমি তো স্কেচ করলে তো আমার তো স্টিক ক্যারেক্টার হইতো না আমি তো স্টিক দেবো তো হা হা করে হাসতেছে এসব দিয়ে আমি দিয়ে দিতাম অনুপমদারদেরকে যে ভাই আমার এটা উড়ান তার মানে আমাকে কি ডিজাইনার হইতে হবে এটা বানানোর জন্য না আমাকে এইটা বুঝতে হবে যে হাউ ইট ওয়ার্কস কারণ অনেকেই বলে যে আমরা তো ভাই ডিজাইনার না আমরা তো মার্কেটিং এর না এইসব স্কিলস এটা হচ্ছে যে এটা দরকার নাই তোমার এই স্কিলটা ইফ ইউ ক্যান টেল যে দিস ইজ কারণ আমি বলছি যে দিস ইমোশন আমি চাই সেই কারণে এটা আসছে আমি অন্য কিছু সেটা অন্যভাবে আসবো তো আমি ভাবতে পারি কি সেটা ছিল ভাবনার ফ্রেমটা আমরা বুঝলাম কিনা যে তিনটা জিনিস ইম্পর্টেন্ট ইমোশন ওয়ার্ডস and color or background কারণ ওইটা আমরা মনে রাখি সো আমরা এখন একটা ছোট্ট ভিডিও দেখব সিমিলার কনসেপ্টে জাস্ট টু শো ইউ it doesn't matter what product you are selling product is a secondary thing then marketing ঠিক আছে এবং we are one of the best in the world in terms of designing the product we are one of the best in terms of like designing courses in Bangladesh global program Bangladesh is very common now I have absolutely no doubt you guys can make fantastic product but where I have doubt but যেটা সমস্যাটা সেটা হচ্ছে whether you can sell it through communication in a way that people feel connected with the buyer now ওইটা আমাদের এখন নেক্সট আমাদের টিমের ওই মাস্টারিটা আসতে হবে এবং এই আন্ডারস্ট্যান্ডিংটা আসতে হবে হাউ টু ডু দিস আচ্ছা তো আমরা ভিডিওটাতে যাই কনটেক্সট দিয়ে দিই এগেইন আমার মতো ইঞ্জিনিয়ার মানুষজন একটা ইঞ্জিনিয়ারিং ডিভাইস বানাইছে মানে হচ্ছে যে ইয়াসেন আগের কালে যে এভাবে ঘুরে ঘুরে একটা স্লাইড দেখাইতো তখন প্রজেকশন করতো ওই জিনিস আর কি হ্যাঁ সো এখন ইঞ্জিনিয়াররা বানাইছে সুন্দর একটা জিনিস বেচতে পারতেছে আসছে কার কাছে অ্যাড এজেন্সির কাছে সো এটা হচ্ছে ম্যাডম্যান নামে একটা নেটফ্লিক্সে একটা সিরিজ আছে নেটফ্লিক্সে সম্ভবত যেটা কিনা বেসিক্যালি 70s থেকে 90s এর সময়টা পর্যন্ত হচ্ছে একটা এজেন্সির তাদের ইয়াকে ঘিরে সো ইটস বেসিক্যালি মার্কেটিং শেখার জন্য চমৎকার একটা জিনিস মানে চমৎকার একটা সো সেইখানে এরা আসছে ইয়ার কাছে ডনের কাছে এবং সে পিচ করতেছে Actually, the hell of the engine. It's continuous, doesn't jam. It's called the filament, the wheel. They're expecting something along those lines. Kodak reinvented the wheel. I've heard that 10 times. They actually want to use the words research and development. Yes. You could find a way to put the wheel in the future into something with some legs. Good things look good for some there. CC code. Tape. No Eastman's today, unfortunately. They're all back in lab. It's a wonderful facility, but they don't take vacations.
What do they show? Slides of me working. So have you figured out a way to work the wheel into it? We know it's hard because wheels aren't really seen as exciting technology, even though they are the original. Well, technology is a glittering lure. But there's a rare occasion when the public can engage on a level beyond flash if they have a sentimental bond with the product. My first job, I was in-house at a fur company with this old pro copywriter, Greek, named Teddy. And Teddy told me the most important idea in advertising is new. Creates a niche. You simply put your product in there as a kind of calamine lotion. We also talked about a deeper bond with the product. Nostalgia. It's delicate, but potent. Sure. Teddy told me that in Greek, nostalgia literally means the pain from an old wound. It's a twinge in your heart, far more powerful than memory alone. This device isn't a spaceship. It's a time machine. Backwards, forwards. It takes us to a place where we ache to go again. It's not called a wheel. It's called a carousel. Travel the way a child travels. Around and around, and back home again. The place where we know we're loved. Good luck at your next meeting. So এরা ইঞ্জিনিয়ার এরা আসছে হচ্ছে এই জিনিস Are powerful tools, easy to use chart. প্রজেক্টর ছিল আগেই, এখন প্রজেক্টের সাথে এই হুইলটা লাগাইছে যেন স্লাইডগুলো ইয়া করা যায়। আমরা বলতেছে যে এই হুইল টেকনোলজিটা তো আসলে নতুন কিছু না, এটা তো অনেক ইয়া করা যায়। সো আর ডাউন বলতেছে যে নট সো এবং এটা প্রোডাক্ট সো দিস ইজ বেসিক্যালি অফিস প্রোডাক্ট ছিল, অফিসে ইউজ করে। and then এইটা হওয়ার, by the way this is real, it was made up and it becomes a household item. মানুষ কেনা শুরু করছে once এই অ্যাড রান, এই কনসেপ্টে যে this is basically a time machine. So it goes forward, it comes backward in the scale. So nostalgia. So আমরা যখন বলতেছি যে কি বলছে নস্টালজিয়া ইজ ভেরি পোটেন্ট, মানে পোটেন্ট মানে হচ্ছে ডেঞ্জারাস জিনিস, এটা মানুষের মাথায় এমনভাবে থাকে, ওইটার সাথে আমার কানেকশন। এবং সেই নস্টালজিয়া কি যে ইটস লাইক আমি আই ওয়ান্ট টু গো ব্যাক টু দ্যাট টাইম, আই ওয়ান্ট টু গো ব্যাক টু দ্যাট প্লেস। হ্যাঁ, সো আমরাও সিমিলারলি চিন্তা করছি যে এই জিনিসটা যেহেতু আমরা কি বলছি স্পার্ক ম্যাজিক অ্যান্ড মেমোরি, জিনিসটা কিন্তু আমরা এরকম বলছি। সো উই অলসো ডিসাইডেড যে ওয়াই নট ডু দ্যাট।
তো আমরা কিছু সিরিজ অফ ইমেজেস তৈরি করছি, যেটা আমরা এগুলো জাস্ট হাতে ছিল ছবি টবিগুলো, এগুলো প্ল্যান করে করা হয় না, কালকে এক দিনে আমাদের হাতে যাচ্ছে সেটা প্ল্যান করছি। সো দিস ইজ লাইক ওই যে 80s সরি 90s খেলতেছে যারা আজকে এখন বড় হয়েছে তারা মা ফ্যামিলি পুরাতন দিনের বন্ধুরা একসাথে করতেছে। তো এখনকার দিনে আমরা কম্বো প্যাকটা একসাথে আমরা ইয়া করবো। তো অলরেডি প্রমোশন শুরু হয়েছে, যে প্রমোশনটা আমরা আসলে এই জিনিসগুলো শো করে দিচ্ছি। Just a big, এখনো very rough. There are a lot of improvement in here. আর এই হাতে কিছু জিনিস ছিল, এটা দেখানো হচ্ছে। আইডিয়াটা হচ্ছে যে শুরুতে পুরানো দিনের জিনিসটা দেখানো হবে, নতুন আসবে, দেন আমাদের ব্র্যান্ডের ইয়াতে আসবে এবং ফাইনালি বলা হবে যে আরেকটা থাকবে বড়, এরকম তো আপনি মিস করছেন যে বিগ যেটা পুরোটা স্পার্ক ম্যাজিক এন্ড মেমোরিজ, ওইটা একটা লাগবে। And then comes your পুরোটা থেকে আসে না। So এইটা আমরা যখন so now look যে once we decide that this is gonna be the communication spark magic and memories, তার মানে হচ্ছে কি you have to go now all in everywhere. This is like physically যাইতেছি spark magic and memories, digitally যাচ্ছে আমি spark magic and memories, I create a content, that is it, আমি ভিডিও বানাই, আমি একটা অ্যাড বানাই, that should also then visually should spark magic and memories যারা এই ভিডিওটা দেখতেছে, রাইট? সো হ্যাঁ, এবং ফাইনালি আমরা যদি দেখি যে আমাদের যে ইয়ারটা যে গুফির যে ওয়াটারের সাথে যে আমার কমার্শিয়াল সেলসের ক্ষেত্রে আমরা চিন্তা করতেছি কি যে ন্যাশনাল লেভেল এক্সপানশনে এটা দিয়ে এই প্রোডাক্টগুলো দিয়ে কিভাবে যাওয়া যায়, রিটেইল, স্কুল, ক্যান্টিন, আমাদের কমার্শিয়াল সেলস। নন কমার্শিয়াল সেলস আমরা কি চিন্তা করতেছি, নন কমার্শিয়াল মানে হচ্ছে আমরা হয়তো এখানে খুব বেশি লাভ করবো না, নন প্রফিট অর্গানাইজেশন বা নন প্রফিট কজের ক্ষেত্রে কি এটাকে আমরা আমাদের যে স্কুল লাইব্রেরি প্রজেক্ট আছে সেটার সাথে ইনকর্পোরেট করে দেবো, মানে হচ্ছে যত লাইব্রেরি আমরা করব সেটার সাথে এইগুলা যাবে। হ্যাঁ, আমাদের লাইব্রেরি যে করতেছে সেটা মানে আমাদের তো খরচ দিচ্ছে সেইটা, কিন্তু এটা সেল হবে আমার লাইব্রেরি আমরা পুরো তার মানে কি আমার সেলার মানে আমি এখানেও সেল করতেছি। দ্বিতীয় হইতেছে যে আমাদের বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্ট যে পার্টনার টার্টনার আছে তারা এটা নিতে পারে, তো এখানে নিতে পারে। সো এমনি ডিরেক্ট স্কুল নিতে চাইলে তো এখানে আছে। সো তার মানে আমি এই প্রোডাক্টটা এমন আমি জানি যে এই প্রোডাক্টের ভেতরে যেই ধরনের কাজ করা হয়েছে এটাতে এই একটা গ্রুপ আছে ডেভেলপমেন্ট সেক্টরের লোকজন যে উইল বি ইন্টারেস্টেড, এবং তারা হয়তো আমাদেরকে বলবে যে আচ্ছা আমরা একটু এটা নিয়ে করতে চাই, এই কমিউনিকেট এইটা নিয়ে আপনারা একটু করে দেবেন, হ্যাঁ ফাইন করে দেবেন। এই প্রোডাক্টের ভিতরে কমিউনিকেশন চেঞ্জ করে দিয়ে আমরা কিন্তু অন্য জিনিস বানাইতে পারি, অন্য মেসেজ স্কিল মেসেজ চেঞ্জ করতে হবে। সো এখন তার মানে কি এদেরকে যদি আমরা দিতে পারি, দেখাইতে পারি, তারা তখন ইন্টারেস্ট শো করবে। সো নাও উই হ্যাভ এ লিস্ট অফ corporate people, list of NGO people এগুলো আমরা গোয়িং থ্রু যে কারে পাঠানো যায়, কোনটার সাথে কানেক্টেড হয় মোর, ওয়াশ নিয়ে যারা কাজ করতেছে, এডুকেশন নিয়ে যারা কাজ করতেছে, ক্লাইমেট চেঞ্জ নিয়ে যারা কাজ করতেছে, সেই ধরনের এনজিওদেরকে যদি আমরা পাঠাই, যেগুলোকে আমরা বানাইছি কর্পোরেটের কাছে যদি পাঠাই, কার কাছে পাঠাবো, এটা হাইজিন টাইজিন নিয়ে আসে, তারা আমি রেটলকে পাঠাই, স্যাভলনকে পাঠাই যে ভাই এরকম বানানো হয়েছে, স্যাভলন দিয়ে আমাদের জন্য কিছু বানানো যায়, বানাই দেবো। সো কি হয়তো বলবো যে আমার প্রেসিডেন্ট বিভিন্ন জন বিভিন্ন জায়গায়, বাট ইট শোজ যে ওয়ান্স ইউ মেক প্রোডাক্ট এবং সেই প্রোডাক্টটা তারপরে ইটারেশন করা যায়, অন্যভাবেও জিনিসটা দেওয়া করা যায়, নট জাস্ট অ্যাবাউট, কারণ এটা তো লার্নিং কন্টেন্ট, অ্যাওয়ারনেস কন্টেন্ট, বিহেভিয়ার চেঞ্জ করে। এভরি কর্পোরেট, এভরি এনজিও কি নিয়ে কাজ করতেছে, কি চাইছে, কর্পোরেট চাই আমরা আরো দাঁত মাজি, আমরা আরো পরিষ্কার থাকি, আমরা আমাদের বাথরুম পরিষ্কার রাখি, এগুলোই তো সে চায়, এগুলো বিহেভিয়ারই তো সে চেঞ্জ করতে চায়। আগে যে পাঁচবার হাত ধুতে হবে, প্রতিবার খাওয়া, প্রতিবার খাওয়া, প্রতিবার খাদ্য,
আগে বলতো সকালে দাঁত মাজতে হবে, তারপরে অ্যাডে দেখে সকালে রাতে 2 বেলা দাঁত মাজতে হবে, খুদাই খাইতেন 12 ঘন্টা সুরক্ষা। হ্যাঁ। তো বিভিন্ন ভাবে সে কি চায়, সে চায় ভলিউম, আর ভলিউম যেন বেশি বাড়ে, রাইট? তো এই জিনিসগুলো সাটেল আমরা এবং সেগুলোতে আমরা কিন্তু করি, সেই সব ইয়াতে এখন আমরা ফেলে দেব, হ্যাঁ আমরা ফেলে দেব। তো এইটাও ছিল হ্যাঁ আজকের পুরো ইয়াটা। তো আমরা তাহলে এখানে শেষ করি। আই হোপ যে ইট ওয়াজ লাইক ফান লার্নিং ফর ইউ, একই সাথে আই ওপেনিং, হয়তো নতুন জিনিস শেখা হয়েছে এবং অনেক মাথার মধ্যে জিনিস ঘুরতেছে, এবং সেই জিনিসগুলো মাথায় ঘোরা থাকা অবস্থাতেই আমরা নিজের কাজের জায়গাগুলোতে কিছুটা এক্সিকিউট করে ফেলাই, স্কেচ করে ফেলাই, ডিজাইন করে ফেলাই, লিখে ফেলাই, নোট করে ফেলাই, রাইট? এই মুহূর্তে যদি আমার মনে হইতে থাকে যে আমার কোর্সটা নিয়ে এই জিনিসটা করা যায়, যদি মনে হইতে থাকে আমার এই প্রোডাক্টটা নিয়ে আমার এটা করা যায়, অমুক বইটা নিয়ে আমরা গুফিতে যে পরিমাণ প্রোডাক্ট আমাদের আছে, আমরা ক্যাটাগরি নিয়ে এখন পর্যন্ত ভালো কাজ করি নাই, আমরা এসকিউ লেভেলে কাজ করি নাই, বাট আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট মানে কয়েকশো কোটি টাকার ব্যবসা করার মতো, মানে প্রত্যেকটা ক্যাটাগরি কয়েকশো কোটি টাকার ব্যবসা করার মতো জিনিস। এফএমসিজি গুলো কি করে, ওরা এই যে এত ব্র্যান্ড ম্যানেজার কেন থাকে ওদের, ভাঙতে যত ব্র্যান্ড থাকে তখন কেন, কারণ ও যেন ওইটা নিয়ে করে থাকে। মেরিল টুথপেস্ট বাই করছে বাচ্চাদের, লাল রঙের একটা চলতেছে, হলুদ রঙের একটা চলে না, হলুদ রঙেরটা কেন চলে না, এটার পিছে লাগছে, এটারও চালাইতে হবে, অরেঞ্জ ফ্লেভার কেন চলে না। তো তারা প্রত্যেকটা এসকিউ নিয়ে ওটার ম্যাক্সিমাম পর্যন্ত যাওয়ার চিন্তা করে। আমরা এক একটা এসকিউ নামাই 1000 1500 বিক্রি করে, তারপরে আমরা নতুন আরেকটা বানায় নতুন ম্যাচে উঠে সেলস করতে হবে সবাই। সো তার মানে হচ্ছে যে আমাদের কাছে এখন আজকের এই সেশনটার পরে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক হচ্ছে আমাদের যে ক্যাটাগরিগুলো এবং আমাদের যে এই যে টাইপের প্রোডাক্টগুলোর কথা বলছি, যেগুলো আমাদের অলরেডি বিভিন্ন বাউন্ডারি ভেঙে ফেলছে, অলরেডি ভালো চলতেছে, এই ধরনের কয়েকটা কিছু আরো প্রোডাক্টকে নিয়ে 2-3টা ক্যাটাগরিকে ধরে আমরা যেন এই এক্সারসাইজটাই যে এটা এখন লুডো নিয়ে হয় যে গেম নিয়ে যেভাবে করতেছি সেম জিনিসটা করা, তাতে আমি মনে করি আমাদের প্রত্যেকটা জায়গাতেই ওই ইয়াটা আসবে। যেহেতু এখন আমরা ব্র্যান্ড পার্সোনা, ব্র্যান্ড আর্কিটাইপ এই জিনিসগুলো আমাদের তৈরি হয়ে গেছে, আমাদের এখন আসলে এই জিনিসগুলো করাটা আরো ভালো হবে। একটু বলে আমি আমার জায়গা থেকে শেষ করলাম, এখন আশা করি মেয়েদেরকে আমি হ্যান্ড ওভার করে দিলাম ফর দ্য রেস্ট অফ দ্য ইয়ার।